স্বর্গের পাওয়ারফুল একজন গড পৃথিবীতে এসে একটা মেয়ের প্রেমে পড়েছিল। তারা দুইজনই ভালোবেসে বিয়েও করে, কিন্তু এরপরেই মেয়েটির আসল রূপ দেখা যায়। মেয়েটির ভেতরে ছিল একটা ডিমনের বসবাস, যে কিনা তিলে তিলে ওই ছেলেকে কষ্ট দিয়ে মেরে ফেলে। কিন্তু এর 100 বছর পর ছেলেটির আবারও জন্ম হয়। তার স্ত্রীও পুনরায় জন্মগ্রহণ করেছিল, আর এবার সে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। তবে তার স্ত্রীর আগের কোনো কিছুই মনে ছিল না, তাই ছেলেটিও মেয়েটিকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে থাকে। আগের সবকিছুর জন্য ওই মেয়েটি দোষী ছিল না, তবে আসল দোষী কে ছিল? গল্পটি যত আগাতে থাকে ধীরে ধীরে তাদের ঘৃণার সম্পর্ক এবং ভুল বোঝাবুঝি ভাঙতে থাকে। তারপরেও ছেলেটি তাকে মাফ করতে পারে না। তবে কি ছেলেটি শেষ পর্যন্ত তার নিজের স্ত্রীকে মেরে ফেলবে, নাকি গল্পটি অন্য এক মোড় নেবে? খুবই সুন্দর একটা ড্রামা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখানো হয় কিছু সৈনিকেরা বক্সের ভেতরে একটা মেয়েকে ভরে কোথাও দৌড়ে যাচ্ছিল। তখনই লাল রঙের পোশাক পরা কিছু লোকেরা এসে তাদের উপরে অ্যাটাক করে দেয়। তাদের মধ্যে যখন লড়াই চলছিল সেই মেয়েটির জ্ঞান ফিরে এসেছিল। এই মেয়েটির নাম ছিল হিজি, আর সে ছিল এই রাজ্যের রাজকুমারী। নিজেকে এই অবস্থায় দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, আর তার কাছে থাকা একটা বাঁশি বাজায়। এটা বাজানো মাত্রই খুবই অদ্ভুত দেখতে একটা ছেলে জেগে ওঠে আর বলতে থাকে, এতদিন পরে তাহলে তোমাকে আমি খুঁজে পেলাম, আমার ওয়াইফ। এদিকে সেই লোকগুলো তাকে ধরার চেষ্টা করছিল। মেয়েটি যেহেতু লড়াই পারে তাই সে তাদের সঙ্গে ফাইট করে, কিন্তু তাদেরকে মারার পরেও তারা মরছিল না, কারণ তাদেরকে বলা হতো ফ্লাওয়ার স্লেভ। তারা একটা বিশেষ ধরনের মাস্টারের দাসত্ব করত, এজন্য তাদেরকে মেরে ফেললেও তারা মরে না। এখন তারা সবাই মিলে যখন মেয়েটিকে ঘিরে ধরে এবং মারতে যায়, তখনই সেখানে অনেক হ্যান্ডসাম একটা ছেলে চলে আসে। এই ছেলেটির নাম হচ্ছে ই ঝাও। সে অনেক শক্তিশালী একজন গড ছিল। তাকে দেখেই সেই ফ্লাওয়ার স্লেভ গুলো ভয়ে সেখানে থেকে পালিয়ে যায়, আর বাকি সবাইকে সে মেরে ফেলে। এরপরে যখন সে ওই মেয়েটির সামনে যায়, তখন তাদের অতীতের কিছু স্মৃতি দেখানো হয়, যখন তারা দুজন একে অন্যকে অনেক খুশি খুশি বিয়ে করেছিল। মেয়েটি তাকে চিনতে না পারলেও অজান্তেই কান্না করে ফেলে, যে কারণে সে অনেক অবাক ছিল। তখনই ইঝাও তার বুকের ভেতরে একটা লাল রঙের হার্ট দেখতে পায়, আর তার উপরে অ্যাটাক করে বসে। সে তার গলা টিপে ধরে। তখন সেই মেয়েটি বলতে থাকে, তুমি কেন আমাকে মারার চেষ্টা করছো? ইঝাও তখন তাকে বলে, তুমি এখনো আমাকে চিনতে পারোনি, আমার ওয়াইফ। তুমি আমাকে বিয়ে করেছিলে, তুমি আমার সহধর্মিণী। মেয়েটি তখন আত্মরক্ষার জন্য তাকে চাকু দিয়ে মারার চেষ্টা করে। তখন সে বলে, তুমি এখনো আগের মতোই আছো, নিষ্ঠুর আর পাষাণ। আমি তোমাকে বাঁচালাম আর আমাকেই মারার চেষ্টা করছো? এটা বলে যখন সে তার গলা আরো জোরে চেপে ধরে, তখন মেয়েটি জ্ঞান হারায়। এদিকে সেই মেয়েটিকে বাঁচানোর জন্য সেনাপতি জিয়াও সেখানে চলে আসে। এটা দেখে ইঝাও তার একটা বিশেষ তরল, যার নাম ছিল বাওবাও, তাকে বলে ওই সকল ফ্লাওয়ার স্লেভসদেরকে মেরে ফেলতে। বাওবাও ছিল একটা মেয়ে। সে যখন ওই ফ্লাওয়ার স্লেভসদেরকে মারতে যায়, তখন দেখতে পায় জেনারেল জিয়াও অলরেডি তাদেরকে মেরে ফেলেছে, তাই তার আর কোনো কাজ করার প্রয়োজন পড়ে না। এদিকে ইঝাও এখন সেই মেয়েটিকে টেনে হিচড়ে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। তখনই তার আগের কিছু স্মৃতি মনে পড়তে থাকে, যে এই মেয়েটি তার সঙ্গে কত নৃশংসতা করেছিল। এগুলো মনে পড়েই তার মাথায় ব্যথা শুরু হয়ে যায়। সে প্রচন্ড রেগে যায় আর ওই মেয়েটাকে ওখানেই ফেলে রুমের ভেতরে চলে যায়। তখনই আমরা দেখতে পাই সেই মেয়ের মাইন্ডের ভেতরে একটা ডিমন ছিল। সেই ডিমন বলছিল, অনেক বছর আমি এই ছেলেটার জন্য অপেক্ষা করেছি, ফাইনালি একটা গডের সঙ্গে আবারও দেখা হয়ে গেল, এই চান্স একদমই মিস করা যাবে না। এটা বলেই সে হিজির বডিকে কন্ট্রোল করে ফেলে, আর এরপরে সে রুমের ভেতরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ই ঝাও পানির মধ্যে ডুবে নিজের শরীরকে হিল করার চেষ্টা করছে। এটা দেখে সেও জামা কাপড় খুলে সেখানে নেমে পড়ে, আর সে তাকে সিডিউস করার চেষ্টা করে। সে চাইছিল ইঝাওয়ের হার্ট নিয়ে নিতে, আর সে যেন নিজের শরীরকে হিল করতে না পারে। যখন সে তাকে ডিস্টার্ব করে, তখন ইঝাও জেগে ওঠে আর তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। সে তাকে বলে, তুমি এখনো তোমার এই চিপ টেকনিক আমার উপরে খাটানো শুরু করেছো? তুমি চাইলেও আমার ডিভাইন হার্ট নিতে পারবে না, কিন্তু আমি তোমার হার্ট নিয়ে নিতে চাই। তখন সেই মেয়েটি তাকে বলে, আমার হার্ট তো তোমারই, এই মন তো তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি, তুমি ইচ্ছা করলেই নিতে পারবে, কিন্তু আমি জানি তুমি এই কষ্ট সহ্য করতে পারবে না। এটা শুনেই সে তার ভেতরে থাকা ডিমনিক হার্ট বের করে নেয়, আর এরপরে সেই হার্ট ভেঙে ফেলে, যার ফলে সেই মেয়েটা জ্ঞান হারায়। আর এরপরে সেই মেয়েটিকে ছুঁড়ে ফেলে। তখনই সেখানে একটা বৃদ্ধ লোক, যার নাম ছিল হেভেনলি দাও, সে উপস্থিত হয়। সেই আসলে গডদেরকে রুলস শেখায়, এবং সেই ইঝাওকেও তৈরি করেছে। সে এখন তাকে বলে, যদি সে তার হার্ট ভেঙেও ফেলে তারপরেও কোনো লাভ হবে না, সেই ডিমন এখনো মারা যায়নি। যতক্ষণ পর্যন্ত ওই ডিমন শেকড় উপড়ে ফেলা না হবে, ততক্ষণ পর্যন্ত ওই মেয়ের ভেতরে ডিমন সারা জীবন থেকে যাবে। যতবার সে তাকে মারবে ততবার সে আবার ওই ডিমনের সঙ্গে জন্মগ্রহণ করবে। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? এটা হচ্ছে আমার নতুন ফেসবুক পেজ ওর চয়েস। তোমরা যারা মেয়েরা আছো তারা চাইলে আমার এই পেজ থেকে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে প্রোডাক্ট কিনতে পারো। প্রাইস কম হলেও মান কিন্তু একদম টপ নচ। এখানে তোমরা চায়না জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি এবং লোকাল জুয়েলারি সব ধরনের ট্রেন্ডিং আইটেম পেয়ে যাবে। আর ভাইয়ারা চাইলেও কিন্তু তাদের ভালোবাসার মানুষের জন্য এখানে থেকে গিফট নিতে পারেন। শুনলে অবাক হবেন, আমার প্রোডাক্টের প্রাইস শুরু মাত্র 50 টাকা থেকে। আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট মিলিয়ে খুব কম প্রাইসের মধ্যে কম্বো তৈরি করে নিতে পারেন। আর আপনারা প্রোডাক্ট
কিনুন অথবা না কিনুন, আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কে ফলো দিয়েছেন। পিন কমেন্টে আমি পেজের লিংক এবং নাম দিয়ে দিচ্ছি। তো চলুন গল্পে ফিরে যাওয়া যাক। এদিকে সেই জেনারেলকে দেখানো হয়, সে এখন নিং রাজ্যের রাজার সঙ্গে গিয়ে দেখা করে। এটাই ছিল হিজি রাজকন্যার বাবা। তিনি তাকে জিজ্ঞাসা করেন তার মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে কিনা। জেনারেল জানায় তার মেয়েকে খুঁজে পাওয়া যায়নি, সেজন্য তিনি তাকে আবারও খুঁজতে বলেন। অন্যদিকে ই ঝাও আবারও হিজি নামের সেই মেয়েটির কাছে যায় এবং দেখতে পায় মেয়েটির হার্ট নষ্ট করার পরেও সে এখনো বেঁচে আছে। আর একটু আগে যা ঘটেছে কোনো কিছুই হিজির মনে ছিল না। এটা দেখে ই ঝাও মনে করে সে হয়তো অ্যাক্টিং করছে। সে আবারও তার গলা চেপে ধরে তাকে বলতে থাকে তোমার ডিমন শেকড় কোথায় আছে আমাকে বলো। কিন্তু হিজির তো কোনো কিছুই মনে ছিল না। সে এখন বলে আমি এই ধরনের কথা এর আগে কখনোই শুনিনি, আমি জানি না এসব কিছু। সে এখন তাকে থ্রেট দিয়ে বলে যদি তুমি আমাকে ভালো ভালো না বলো তাহলে আমি আমার নিজের তরিকায় সবকিছু বের করে নেব। দরকার হলে তোমার শরীরের ইঞ্চি ইঞ্চি কেটে আমি খুঁজে বের করব কোথায় সেই ডিমন রুট লুকিয়ে রেখেছো। এটা বলেই যখন সে ওখানে থেকে চলে যাচ্ছিল মেয়েটি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে আকাশের উপরে থেকে হেভেনলি দাও তাকে বলতে থাকে তোমার মন আবারও সফট হয়ে গেছে। সে তখন রেগে তাকে বলে তুমি তো জানোই সেই ডিমন রুট কোথায় লুকানো আছে, আমাকে বলছো না কেন। তখন দাও তাকে বলে এই পুরো পৃথিবীতে একমাত্র তুমি এবং সেই মেয়েই হেভেনলি রুট খুঁজে বের করতে পারবে, এছাড়া আর অন্য কেউ পারবে না। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায়। সেই দিন সারা রাত কেটে যায়। পরদিন সকালে যখন সে বাহিরে আসে তখন দেখতে পায় মেয়েটি এখনো সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। যেহেতু বাইরে অনেক ঠান্ডা ছিল তাই মেয়েটি ঠান্ডায় জমে গিয়েছিল আর তার শরীরে অনেক তুষার পড়েছিল। এটা দেখে তার আগের কথা মনে পড়ে যখন তারা দুইজন অনেক বেশি খুশি ছিল আর একে অন্যকে অনেক বেশি ভালোবাসতো। এটা মনে করেই সে তার কাছে চলে যায়। তার মন আবারও নরম হয়ে যায় আর সে ওই মেয়েটিকে বরফ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে রুমে রাখে। তখন হিজি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। তার মা যেহেতু মারা গিয়েছিল সে কফিন খুলে দেখে তার মৃত মা তাকে বলছে ঝাও নামের সেই ছেলেটি হচ্ছে একটা মনস্টার, সে মানুষদের হার্ট ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলে। নিজেকে বাঁচাতে চাইলে সে যেন পালিয়ে যায়। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে ঘুম থেকে উঠে যায় আর সেখানে থেকে পালাতে থাকে। এটা দেখে ঝাও আবারও সেখানে চলে আসে আর তাকে বলে তোমার সাহস কিভাবে হলো আমার অনুমতি ব্যতীত এখানে থেকে পালানোর, এখন আমি তোমার হাত পা ভেঙে রেখে দিব। এটা বলেই যখন সে তাকে অ্যাটাক করবে তখনই হঠাৎ আকাশের উপরে থেকে বিদ্যুৎ এসে তাকে আঘাত করে, যার ফলে হিজির হাতে থাকা সেই চাকু তার বুকের ভেতরে ঢুকে যায়। আর হিজি এটা ভেবে অবাক হচ্ছিল যে সে এই লোকটাকে আঘাত করতে পেরেছে। একই সাথে ঝাও মনে মনে ভাবছিল একটা ডিমনকে আঘাত করার সময় তার উপরে হেভেন থেকে কেন ব্যাকল্যাশ আসছে। এদিকে বাবাও যখন বাড়ি ফিরে যাচ্ছিল একটা দোকানদার তাকে ধরে বলে তার কাছে থেকে ছাতা কিনতে। বাবাও কিনতে না চাইলে সে জোর করলে বাবাও তাকে আঘাত করে। এরপরে সে নিজের ভুল বুঝতে পারে আর ওই লোকটার কাছে থেকে একটা ছাতা কিনে ফেলে। যখন সে ওখানে থেকে চলে যায় তখন আমরা দেখতে পাই এটা তো আসলে হেভেনলি দাও ছিল, যে কিনা একজন বৃদ্ধ লোকের রূপ ধরেছিল। বাবাও যেহেতু তাকে আঘাত করেছে তাই সে রেগে বলে এই মেয়েটার এত সাহস কিভাবে হলো আমাকে আঘাত করার, তাকে অবশ্যই মেরে ফেলবো। অন্যদিকে সেই মেয়েটি বলে এখন আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। এটা বলে যখন সে ওখানে থেকে চলে যাচ্ছিল তখন ঝাও আবারও রেগে বলে তুমি কি মনে করেছো তোমার এইটুকু সমবেদনা আমার 100 বছরের ঘৃণাকে ঠিক করে দেবে। সে আবারও তাকে আঘাত করার চেষ্টা করে কিন্তু দাও তাকে আঘাত করে, তাই সে অনেক আহত হয় এবং একই সাথে প্রচন্ড রেগে যায়। সে ওখানে বসে বসে এখন নিজেকে হিল করার চেষ্টা করে। হিজি যখন চলে যাচ্ছিল তখনই তার মায়ের রূপে একজন আসে আর তাকে বুঝিয়ে বলে এটাই পারফেক্ট সুযোগ এই ছেলেটাকে মেরে ফেলার, সে যেন তাকে মেরে ফেলে। এখন এই ছেলেটা অনেক বেশি দুর্বল আছে আর সে তাকে অনেক বেশি অত্যাচারও করেছে। এটা বলে সে তাকে টেনে টেনে ইঝাওয়ের কাছে নিয়ে যায় তাকে মারার জন্য। মেয়েটি বারবার তাকে উস্কে দিচ্ছিল মারার জন্য আর ঝাও মনে করে সত্যি সত্যি সে নিজে তাকে মারতে এসেছে। তাই ঝাও নিজেও কান্না করতে করতে তাকে বলে একবার তো আমাকে মেরেছই, এবারও না হয় মেরে ফেলো। সে নিজেই তাকে মারতে বলে কিন্তু মেয়েটি তাকে মারতে চাইছিল না, সে অনেক স্ট্রাগল করছিল আর কান্না করছিল। তখনই পাশে থেকে আবারও তার মায়ের রূপী সেই ডিমন বলে কি হলো তাকে মেরে ফেলো, তুমি তোমার মায়ের কথা শুনবে না। এটা শুনে সে ওই মেয়ের ভেতরেই চাকুটা ঢুকিয়ে দেয়। তখন মহিলাটি অবাক হয়ে বলে তুমি নিজের মাকে মেরে ফেলছো। কিন্তু ততক্ষণে হিজি বুঝে গিয়েছিল এটা তার আসল মা নয়। সে বলে আমার মা সবসময় আমাকে বলেছে সবার কথা শুনতে নেই আর তুমি আমার আসল মা নও। তখনই সেই ডিমন আহত হয়ে সেখানে থেকে গায়েব হয়ে যায়। এরপরে মেয়েটি যখন ঝাওকে ভেতরে নিয়ে যেতে চায় সে যেতে চায় না। এমন সময় তাদের উপরে ফ্লাওয়ার স্লেভ অ্যাটাক করে দেয়। এই ছেলেটির নাম হলো জ্যাং আর সে ছিল ফ্লাওয়ার স্লেভদের সর্দার। সে হচ্ছে অমর, যতদিন সেই ফ্লাওয়ার স্লেভদের রক্ত খাবে ততদিন সে বেঁচে থাকতে পারবে। সে এখন তাদেরকে হুকুম করে ওই গডকে মারতে এবং হিজিকে ধরে নিয়ে আসতে, তাহলে তাদের উদ্দেশ্য পূরণ হবে। তাদের উদ্দেশ্য কি সেটা সামনে জানতে পারবেন। এদিকে সেই ফ্লাওয়ার স্লেভের সঙ্গে যখন হিজি মোকাবেলা করছিল তখন তাকে সেই স্লেভ মেরে ফেলতে গেলে ঝাও তার সামনে চলে আসে, সে আহত হয়ে যায়। এরপরে আবার হিজি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে এবং তার সঙ্গে লড়াই করে, যেটা দেখে তো ঝাও অনেক অবাক হয়ে যায়। কারণ যেখানে তারা দুজন একে অন্যের শত্রু সেখানে এই মেয়েটি কেন তাকে প্রোটেক্ট করবে। এখন তাদের দিকে আরো অনেক ফ্লাওয়ার স্লেভ গুলো আসছিল, যেটা দেখে সে হিজিকে বলে তাকে যেন রুমের ভেতরে ওই মেডিসিন
পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার রিকভার হতে 1 ঘন্টা সময় লাগবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য এক প্রকার হিজি তাকে সাহায্য করে। ঝাও এখন সেই পুকুরে বসে বসে নিজেকে রিকভার করার চেষ্টা করছিল। তখন সেই ফ্লাওয়ার স্লেবগুলো মাত্র 30 মিনিটের মধ্যেই সেখানে চলে আসে, যেটা দেখে হিজি তাকে বলে দ্রুত রিকভার হওয়ার জন্য। ততক্ষণ এই ফ্লাওয়ার স্লেবগুলোকে সে সামলাচ্ছে, এটা বলেই সে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। বেশ কিছুক্ষণ লড়াই করার পরে সে আর পারছিল না। তাদের আঘাতে সে ছিটকে গিয়ে ওই পানিতে পড়ে, আর তার রক্ত সেই পানিতে মিশে যাওয়া মাত্রই ঝাওয়ের শক্তি আরো দ্রুত বুস্ট হয় এবং সে রিকভার হয়ে যায়। তারপরে সে ওই সমস্ত ফ্লাওয়ার স্লেবদেরকে আটকে ফেলে, আর তাদের সর্দার জ্যাংকে সে বলে, তুমি কি মনে করেছো তুমি আমাকে এদেরকে দিয়ে মারতে পারবে? এটা বলে সে ওই সব স্লেবদেরকে মেরে ফেলে, আর এটার ফলে জ্যাং আহত হয়ে যায়। এখন ঝাও সেই মেয়েটিকে আবারও বাহিরে নিয়ে আসে। তার আগে সেই কথাগুলো মনে পড়ে আর সে রাগ করে তাকে নিচে ফেলে দেয়। তখন ইজির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় ছেলেটি তাকে মারার চেষ্টা করছে। তখন সে মনে মনে ভাবতে থাকে বাইরে গেলে ওই ফ্লাওয়ার স্লেবগুলো তাকে মেরে ফেলবে, তার থেকে এখানে থাকাই তার জন্য নিরাপদ। তাই সে এখন ঝাওয়ের মন জোগানোর চেষ্টা করে। সে এখন ইচ্ছে করে ঝাওকে বলে তাকে মেরে ফেলতে। সে বলে এই পৃথিবীতে এখন তার ভালোবাসার মানুষ কেউই নেই। সে ছোট থেকে রাজপরিবারে বড় হয়েছে, একমাত্র তার মাই তাকে ভালোবাসতো, কিন্তু তিনিও তাকে ছেড়ে চলে গিয়েছেন। তাই ঝাও যদি তাকে মেরেও ফেলে তার কোনো আফসোস থাকবে না। এটা বলেই সে কান্না করে ফেলে। তার চেহারার দিকে তাকিয়ে ঝাও তাকে আর মারতে পারে না, সে ওখানে থেকে চলে যায়। তখন হিজি বুঝতে পারে ঝাও আসলে নিজেকে যতটা কঠোর দেখাচ্ছে সে আসলে অতটাও খারাপ না, তার মন অনেক নরম। এটা ভেবেই সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। অন্যদিকে জেনারেল জিয়াওকে দেখতে পাই। সে ফ্লাওয়ার স্লেবদেরকে ধরে নিয়ে এসেছিল, তাদেরকে টর্চার করছিল আর জিজ্ঞাসা করছিল যে হিজিকে তারা কোথায় লুকিয়ে রেখেছে। তখনই একটা ফ্লাওয়ার স্লেভের মাধ্যমে তাদের সর্দার জ্যাং তার সঙ্গে কথা বলে আর বলে, আমি হলাম ফ্লাওয়ার স্লেভদের সর্দার, তোমার সঙ্গে আমি একটা ডিল করতে চাই। তখন সে জিজ্ঞাসা করে কিসের ডিল? সে বলে আমি তোমাকে অমর হতে সাহায্য করব, কিন্তু এর বদলে আমাকে হিজিকে দিতে হবে। তাকে বলে দিলেই আমরা সবাই অমর হয়ে যাব। এটা শুনে জিয়াও অনেক বেশি রেগে যায় আর সেই স্লেভের চোখের ভেতরে পিন ঢুকিয়ে দেয়, যার ফলে জাংও আহত হয়ে যায়। সে চিৎকার করে রক্ত চায়। তখন সেখানে একটা ফ্লাওয়ার স্লেভের হাত কেটে রক্ত নিয়ে এসে তাকে দেওয়া হয়, যেটা খাওয়ার ফলে সে রিকভার হয়ে যায়। আর প্রচন্ড রেগে বলতে থাকে এই জিয়াওকে আমি অবশ্যই শিক্ষা দেব। অন্যদিকে জিয়াওকে দেখতে পাই। সে সব সৈনিকদেরকে বলে সব ফ্লাওয়ার স্লেভদেরকে এখানে আটকে রাখতে এবং হিজিকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে। অন্যদিকে হিজিকে দেখতে পাই যখন সে ঘুমিয়েছিল তখন সে তার স্বপ্নে দেখতে পায় ঝাও নামের সেই ছেলেটিকে তার মতোই একটা মেয়ে বেঁধে রেখেছে, সে তার রক্ত পান করছে। ঝাও তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে এমনটা কেন করছো? তখন সে বলে কারণ আমি হলাম একটা ডিমন। এটা বলেই সে আশেপাশের সব লোকদেরকে বলে তোমরা ঝাওয়ের রক্ত মাংস পান করো, তাহলেই তোমরা সুস্থ হয়ে যাবে। তখনই ঝাওয়ের ওপরে সব মানুষেরা অ্যাটাক করে দেয় আর তাকে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে। এটা দেখে হিজি ভয়ে ঘুম থেকে উঠে যায় আর মনে মনে ভাবতে থাকে সে স্বপ্নে যেই মেয়েটিকে দেখেছে ওই মেয়েটি হয়তো ঝাওয়ের ওয়াইফ। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে সে আসলে অনেক নির্দয় ছিল। এদিকে রং নামের একটা ছেলেকে দেখি, সে ছিল এই রাজ্যের ডিউক। তার গলায় অদ্ভুত একটা গাছ উঠেছিল। এটা ছিল একটা অজানা অসুখ, সে নিজেও জানতো না যে এই অসুখ কিভাবে ভালো করা যায়। সে কিছু লোকদেরকে হুকুম করেছিল হিজিকে ধরে মেরে ফেলার জন্য, কারণ হিজি যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সেই রাজ্যের অধিকার নিতে পারবে না। যেই দিন হিজি রাজ্য থেকে পালিয়েছিল সেই দিন তার লোকেরা হিজিকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সে তাদেরকে মেরে পালিয়ে গিয়েছিল। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায় আর তার লোকদের মারতে থাকে। এমন সময় তার কিছু লোকেরা সেখানে একটা ফ্লাওয়ার স্লেভকে নিয়ে আসে। যখন সে ওই স্লেভের দিকে তাকায় তখন সেই স্লেভের চোখ লাল হয়ে যায়। এদিকে দুইটা পিচ্চি বাচ্চাকে দেখতে পাই। ঝাও তাদের সঙ্গে খেলা করছিল, অনেক হাসি ঠাট্টা করছিল। দূর থেকে ইজি তাকে দেখে মনে মনে ভাবছিল ঝাও আবার হাসতেও পারে, সে হাসলে তাকে বেশ ভালোই দেখায়। যখন সে ভেতরে আসে তখন সেই বাচ্চাগুলো তার কাছে যায় আর তাকে বলে তুমি কেমন আছো। বাচ্চাগুলো তার হাতে ক্ষত খেয়াল করে তাকে জিজ্ঞাসা করে এত ক্ষত কোথায় থেকে হলো, কিন্তু হিজি এই বিষয়গুলোকে ইগনোর করে আর তাদেরকে জিজ্ঞাসা করে আমি কি তোমাদেরকে চিনি। বাচ্চাগুলো এখন তাকে বলে দেখুন আমরা একদম ঠিক হয়ে গেছি। যখন সে তাদেরকে চেক করছিল তখন সেই বাচ্চাগুলোর আত্মা গায়েব হয়ে যায়। এটা দেখে সে অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে বাচ্চাগুলো কোথায় গেল। ঝাও জানায় তারা আসলে আত্মা ছিল যারা 100 বছর থেকে এখানে আটকে ছিল শুধুমাত্র তোমাকে দেখার জন্য। তাদের মনের শেষ ইচ্ছে ছিল একবার তোমাকে দেখার। তারা তোমাকে দেখে ফেলেছে তাই তাদের আত্মা শান্তি হয়ে গিয়েছে আর এখানে থেকে চলে গেছে। এটা শুনে সে অনেক অবাক হয়ে বলে কিন্তু 100 বছর থেকে তারা আমার জন্য কেন অপেক্ষা করছে। সে বলে যদিও তুমি অন্য মানুষ কিন্তু তোমার ভেতরে থাকা আত্মা চেঞ্জ হয়নি। তারা তাদের বোনকে চিনতে পেরেছে এবং তাদের 100 বছরের মনের ইচ্ছে পূরণ হয়েছে। এটা শুনে সে অবাক হয়ে বলে তাহলে কি তারা আসলেই আমার জন্য 100 বছর অপেক্ষা করেছিল। ঝা বলে আসলে তারা দুইজন তোমাকে অনেক বেশি মিস করতো সেজন্য। অন্যদিকে সেই ফ্লাওয়ার স্লেভের মাধ্যমে জাং এখন ডিউক রংকে বলে
তোমার কাঁধে যে গাছ উঠেছে দেখতে পাচ্ছ, সেটা ধীরে ধীরে বড় হবে এবং সেখানে ফুল ফুটবে, কিন্তু যখন ফুল ফুটবে তখনই তুমি মারা যাবে। এটাকে বলে মরণের ফুল। তখন সে অনেক ভয় পেয়ে যায় আর তার পা ধরে তাকে জিজ্ঞাসা করতে থাকে এটার কি সমাধান, আমাকে বাঁচাও। জাং বলে আমি তোমাকে বাঁচাতে পারবো, কিন্তু আমাদের সামনাসামনি দেখা করতে হবে। তখন সে রাজি হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই জাং এর গুহায় থাকা সব ফ্লাওয়ার স্লেভগুলো একজন ফ্লাওয়ার স্লেভকে ধরে তাদের রক্ত খাচ্ছে। এটার কারণ তোমাদেরকে সামনে বলবো। সেই দিন রাতে বাও বাও ঝাওয়ের কাছে আসে আর তাকে বলতে থাকে হিজির যখন জন্ম হয়েছিল তখন নাকি তার সারা শরীরে অনেক ক্ষত দাগ ছিল, আর সে নাকি হার্টলেস ভাবে জন্মগ্রহণ করেছিল, যে কারণে সবাই তাকে ভয় পেত। এটা শুনে ঝাও এখন তাকে বলে হিজিকে তার রুমে নিয়ে গিয়ে পোশাক চেঞ্জ করে দিতে, আর মনে মনে ভাবতে থাকে জন্মের পর থেকে হিজির শরীরে এত ক্ষত কিভাবে এলো, সে মারা যাওয়ার পরে আসলে কি ঘটেছিল। এসব কিছু ভাবছিল তখনই সেখানে হেভেনলি দাও চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করে বাও বাও নামের ওই মেয়েটিকে সে কিভাবে তৈরি করেছে। সে ভালোভাবে যাচাই করে দেখেছে ওই মেয়েটি হচ্ছে ডেমি গড, অর্থাৎ তার মধ্যে ডিমন এবং গড দুইটারই শক্তি আছে। সে কেন এই ধরনের একটা মেয়েকে বাঁচিয়ে রেখেছে, সে এখনই তাকে মেরে ফেলতে বলে। যেটা শুনে ঝাও প্রচন্ড রেগে যায় আর বলে খবরদার, তুমি যদি তার কোনো ক্ষতি করো আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, আর সবকিছু তুমি ঠিক করে দিতে পারো না। বাবাও অনেক ভালো একটা মেয়ে, সে কারো কোনো ক্ষতি করেনি। এসব কথাই চলছিল তখনই সেখানে বাও চলে আসলে হেভেনলি দাও একটা হাঁসে পরিণত হয়ে যায়। বাবাও মনে করে এই হাঁস হয়তো তার মাস্টারকে ডিস্টার্ব করছে, এজন্য সে এই হাঁসকে চেপে ধরে, যেটা দেখে তো ঝাও অনেক বেশি অবাক হয়ে যায়। আর দাও কোনো কিছুই বলতে পারে না। সে এখন এই হাঁসকে নিয়ে গিয়ে একদম সরাসরি রান্না করে ফেলে, আর এরপরে সে আর হিজি মিলে এটাকে খেয়ে ফেলে। অন্যদিকে ঝাওকে দেখতে পাই, তার মনে প্রশ্ন ছিল যে কিভাবে তার পুনরায় জন্ম হলো, কারণ সে তো একদম মারা গিয়েছিল। কে তাকে নিজের রক্ত মাংস দিয়ে বাঁচিয়েছে, এটা সে হেভেনলি দাওয়ের কাছে জিজ্ঞাসা করার পরেও তিনি তাকে বলেনি। এজন্য সে এবার সিদ্ধান্ত নেয় যে সে নিজেই দেখবে। তাই সে এখন নিজের পাওয়ার ব্যবহার করে, যার ফলে তার এক চোখ থেকে রক্ত পড়তে শুরু করে। আর সে দেখতে পায় আগের জন্মে আসলে হিজি তার নিজের রক্ত এবং মাংস ব্যবহার করে তার আত্মাকে পুনরায় জন্মগ্রহণ করতে সাহায্য করেছে। আর এটা করার জন্যই হিজি নিজের শরীর ক্ষতবিক্ষত করেছিল। এটা দেখে সে কান্না করে ফেলে আর ওখানে থেকে চলে যায়। বাহিরে গিয়েই সে জিকে জড়িয়ে ধরে আর তাকে আজি বলতে থাকে, যেটা তার আগের জন্মের নাম ছিল। সেই দিন ছিল পূর্ণিমার রাত। যখন সম্পূর্ণ চাঁদ দেখা যায়, চাঁদের আলো তার উপরে পড়ে, তখনই তার কোনো একটা সমস্যা হতে শুরু করে। বাও তার পাওয়ারের সাহায্যে চেষ্টা করেছিল মেঘের মাধ্যমে সেই চাঁদের আলো ঢেকে দিতে, কিন্তু সে পারেনি। হিজি এখন তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ঝাও তখন চিৎকার করে তাকে বলে আমি এখন নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না, তুমি এখানে থেকে চলে যাও। এটা বলেই সে রুমে চলে যায়। ঝাওয়ের মানা করা সত্ত্বেও তার কষ্ট হচ্ছে দেখে সে আর যেতে পারে না। সে এখন ঝাওয়ের রুমে চলে যায় এটা দেখার জন্য যে তার কি হয়েছে। সে ল্যাটিনের আলোর মাধ্যমে দেখতে পায় তার শরীরে অনেক ক্ষত দাগ। তখনই ঝাও উন্মাদ হয়ে যায় আর তার গলায় কামড় দিয়ে বসে। নিজেকে বাঁচানোর জন্য সে একটা বাঁশি বাজায়, যে বাঁশি সে এর আগেও বাজাতো সব সময় ঝাওকে ডাকার জন্য। বাঁশির শব্দে ঝাওয়ের আগে সবকিছু মনে পড়ে যায়। সে অনেকটা স্বাভাবিক হয়ে যায়। সে মনে করে তার ওয়াইফ আজই হয়তো ফিরে এসেছে, এজন্য সে তাকে আর কিছু বলে না আর তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। হিজি এখন তার শরীরে এতগুলো কামড়ের দাগ দেখে ভাবছিল তাহলে স্বপ্নে সে যেটা দেখেছে সেটা কি আসলেই সত্যি। এটা ভাবতে ভাবতে সেও তার সঙ্গে ঘুমিয়ে যায়। তখন তার মাইন্ডের ভেতরে থাকা সেই ডিমন আবারও জেগে ওঠে আর বলতে থাকে তুমি যদি এই জন্মেও ঝাওয়ের প্রেমে পড়ো তাহলে তোমাকে আমি আর বাঁচাতে পারবো না। এটা বলে হাসতে থাকে। ঝাও সকালে ঘুম থেকে উঠে হিজিকে তার পাশে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে গত রাতে কি সে তাকে আঘাত করেছিল। হিজি বলে হ্যাঁ, তুমি আমার গলায় কামড় দিয়েছিলে। এটা শুনে সে তার ক্ষততে দেওয়ার জন্য মলম দেয়। হিজি নিজে নিজে এটা লাগাতে পারছিল না, তখন ঝাও তাকে সাহায্য করে। সেজন্য তার অনেক লজ্জা লাগে আর সে ওখানে থেকে দৌড়ে বাইরে চলে যায়, কিন্তু ঝাও সেখানে চলে যায়। এখন সে ঝাওকে জিজ্ঞাসা করে গত রাতে সে এমন আচরণ কেন করেছিল। ঝাও জানায় প্রতি পূর্ণিমার রাতে সে তার সকল ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার শরীরে কামড়ের দাগগুলো ভেসে ওঠে, যার কারণে সে অনেক কষ্ট পেতে থাকে। হিজি বলে এটার কি কোনো ঔষধ নেই। তখন সে বলে না, এটা সারিয়ে তোলা এতটা সহজ নয়। এই রোগটা তার হয়েছে কারণ ফ্লাওয়ার স্লেভরা তার রক্ত পান করেছিল। 100 বছর আগে যখন তারা অদ্ভুত একটা রোগে আক্রান্ত হয়েছিল তখন এটার ওষুধ ছিলাম একমাত্র আমি। আমার রক্ত এবং মাংস খেয়ে তারা ফ্লাওয়ার স্লেভে পরিণত হয়েছে। এই রোগের নাম হচ্ছে ভার্ডেন ডিক্যাসি। এই রোগটা যদি হাতে হয় তাহলে সেটার ফুল কেটে শেকড় উপড়ে ফেলে এটাকে ঠিক করা যায়, কিন্তু এটা যদি মাথা অথবা গলায় হয় তাহলে সেই ফুল কাটলে সে মারা যাবে। আর 3 নাম্বার উপায় হচ্ছে তোমার ভেতরে থাকা সেই ডিমন শেকড় খুঁজে ফেলে যদি সেটাকে নষ্ট করে ফেলা যায় তাহলে একেবারে এই রোগটা দূর হয়ে যাবে। এটা শুনে হিজি বলে ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে কোঅপারেট করব। ঝাও বলে আমি এক ধরনের পোকা বানাচ্ছি যেটার সাহায্যে তোমার ভেতরে থাকা ডিমন রুট খুঁজে বের করা যাবে। হিজিও তার এই প্ল্যানে রাজি হয়ে যায়। সে বলে ঠিক আছে, তাহলে এখন থেকে প্রমিস করো তুমি আমার কোনো ক্ষতি
ক্ষতি করবে না, তাহলে আমিও তোমাকে সাহায্য করব। তখন তারা দুইজন পিঙ্কি প্রমিস করে। আর এই সময় তার আবারও আজির কথা মনে পড়ে যায়। পরদিন সকালে জেনারেল জিয়াও যখন বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল, অন্যরা চোর চোর বলে চিৎকার করলে সে তার পিছু করতে শুরু করে। এই সময় তার সঙ্গে বাবাওয়ের ধাক্কা লাগে। তাকে দেখে বাবাওয়ের মনের মধ্যে কেমন যেন একটা ফিলিংস হচ্ছিল, কিন্তু জিয়াও তাকে কোনো পাত্তা না দিয়ে চোরকে গিয়ে ধরে। আর চোরের কাছে হিজির পেন্ডেন্ট খুঁজে পায়। সে তাকে জিজ্ঞাসা করে এটা সে কোথায় খুঁজে পেয়েছে। তখন সেই চোর তাকে ঝাওয়ের ঠিকানা বলে দেয়। আসলে এই চোরের ভেতরেই লুকিয়ে ছিল জাং। আর এটা জানা মাত্রই জেনারেল জিয়াও তার দলবলদেরকে নিয়ে ঝাওয়ের বাড়িতে গিয়ে হামলা করে দেয়। আর তাকে জিজ্ঞাসা করে ইজিকে সে কোথায় লুকিয়ে রেখেছে। ঝাও তখন সেই পোকা বানাতে ব্যস্ত ছিল। তাকে দেখে সে বলে তোমার আমাকে প্রশ্ন করার কোনো যোগ্যতা নেই। তখন জিয়াও তার উপরে বল্লম ছুঁড়ে মারে। জেনারেল জিয়াও যখন ঝাওয়ের উপরে অ্যাটাক করে তখন ঝাও খুব ইজিলি এটাকে সরিয়ে ফেলে, কারণ ঝাওয়ের কাছে আছে ম্যাজিক্যাল পাওয়ার আর সে হলো সাধারণ মানুষ। তখনই সেখানে হিজি চলে আসে আর জেনারেলকে জিজ্ঞাসা করে তাকে এখানে কে পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে। জেনারেল বলে এখানে তাকে তার বাবা পাঠিয়েছে। তিনি তাকে বলেছেন তার বাবা অসুস্থ হবার পরে এবং সে এখানে থেকে চলে যাওয়ার পরে পেই এখন এই রাজ্যের অনেকটাই দখল করে নিয়েছে। সে চেষ্টা করছে এই রাজ্য পুরোটা দখল করার, তাই যেন হিজিকে দ্রুত খুঁজে এই রাজ্যের আসনে বসানো হয়। আর সেদিন তার বাবাই তাকে অজ্ঞান করে প্রাসাদ থেকে দূরে সরানোর চেষ্টা করেছিল, কারণ তার মেয়ের প্রাণের ঝুঁকি ছিল। কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হিজি যেন এই রাজ্যের আসনে বসে। এসব কিছু শুনে হিজি একটু রেগেই যায় তার বাবার উপরে। হিজি তখন তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায় এবং যাওয়ার আগে তাকে বলে যায় যখন ঝাও তার ডিমন রুট খুঁজে বের করার পোকাটা তৈরি করে ফেলবে তখন সে যেন তাকে জেনারেলের প্রাসাদে খুঁজতে যায়। এটা বলেই সে তার কাছে থেকে বিদায় নিয়ে সৈনিকদের সঙ্গে সেখানে থেকে চলে যায়। এদিকে জাং জানতে পেরে যায় যে হিজি ওই প্রাসাদ থেকে বের হয়েছে। এই বিষয়টা যখন রং জানতে পারে তখন সে অনেক তাড়াহুড়ো করছিল তাকে মারার জন্য, কিন্তু জাং তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন একটু ধৈর্য ধরে, সফলতা তাদের দ্বার প্রান্তে চলে আসবে। একবার তারা হিজিকে ধরতে পারলে এবং তাকে ব্যবহার করতে পারলে রং সহ তারা সবাই অমর হয়ে যাবে। এটা শুনে তো লোভে তার চোখ চকচক করে ওঠে। অন্যদিকে হিজি যখন তার বাড়িতে ফিরে যায় তখন তার মৃত মায়ের রেখে যাওয়া তার জন্য যেই চিঠি ছিল ওইটা পড়ছিল আর সে অনেক কান্না করছিল, কারণ তার মা মারা যাওয়ার পরে তার বাবা তার মায়ের চেহারা পর্যন্ত দেখতে দেয়নি। এই জন্য তার বাবার প্রতি তার এত বেশি অভিমান। এদিকে কারাগারে যেই ফ্লাওয়ার স্লেবগুলোকে বন্দি করে রাখা ছিল তারা একে একে খুব সহজেই কারাগার ভেঙে বেরিয়ে আসতে শুরু করে। তখন একজন সৈনিক দৌড়ে গিয়ে জিয়াওকে এই খবরটা দেয়। হিজি যখন এটা শোনে তখন সে জিজ্ঞাসা করে কতজন আছে সেখানে। সে বলে 500 জন। হিজি বলে যেভাবেই হোক তাদেরকে আটকাতে হবে, কারণ তারা যদি একবার বেরিয়ে আসে তাহলে মানুষদের মাঝে এক ধরনের অসুখ তারা ছড়িয়ে দেবে। এজন্য এখন তারা সবাই মিলে সেই ফ্লাওয়ার স্লেবদেরকে আটকাতে যায়। সেখানে তাদেরকে সাহায্য করার জন্য ঝাও এবং বাবাও চলে আসে। এই সবগুলো ফ্লাওয়ার স্লেব ঝাওকে অনেক বেশি ভয় পেত, কারণ তারা জানতো ঝাও তাদেরকে মেরে ফেলতে পারবে। এজন্য ভয়ে তারা আবারও সেই কারাগারে বন্দী হয়ে যায়। তাদেরকে এমন সাহায্য করার জন্য জেনারেল তাকে ধন্যবাদ জানায়। আজকে যেহেতু নিউ ইয়ার ছিল এজন্য তারা সবাই মিলে সেখানে একসঙ্গে সেলিব্রেশন করে আর অনেক খাওয়া দাওয়া করে আনন্দ করে। এখানে হিজি এবং বাবাওয়ের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সেখানে সবাই মিলে অনেক বেশি ড্রিঙ্কস করে আর মাতাল হয়ে যায়। এজন্য সৈনিকেরা তাদেরকে সেখানে থেকে নিয়ে চলে যায়। হিজিও মাতাল হয়ে এদিকে ওদিকে হাঁটছিল। ঝাও তখন তাকে সাহায্য করে। তারা দুজন এখন দোলনায় বসে পড়ে। এখানে বসে বসে হিজি এখন তার কষ্টের কথাগুলো বলছিল। ছোটবেলায় তাকে দেখতে ডিমনের মতো ছিল জন্য তার বাবা তাকে ঘৃণা করত। এমনকি সে কিছুটা বড় হওয়ার পরে অনেক দিন পর্যন্ত তাকে কারাগারে রাখা হয়েছিল, যেন সে বাহিরে এসে কারো কোনো ক্ষতি করতে না পারে। সে কখনোই তার বাবার ভালোবাসা পায়নি। ছোটরা তাকে দেখে ভয় পেত। একমাত্র তার মাই তাকে ভালোবেসেছিল, কিন্তু তার মাও মারা গেল। এসব কিছু বলে সে অনেক কান্না করছিল। তখন ঝাও তাকে সান্ত্বনা দেয় আর বলে সে যেন এসব কষ্টের অতীত ভুলে আবারও নতুন করে শুরু করে। অন্যদিকে বাবা এবং জিয়াওকে দেখতে পাই। জিয়াও মাতাল হয়ে তার কোলে শুয়েছিল। যখন তার একটু হুঁশ ফিরে তখন সে বাবার কাছে মাফ চায়। এরপরে সে তার হাতে একটা ভাঙা মাস্ক নেয়, যেটা বাবাও ভুল করে ভেঙে ফেলেছিল। এটা তার বাবার রেখে যাওয়ার শেষ স্মৃতি ছিল। এমনকি এটা তাদের পূর্বপুরুষদের পারিবারিক পরম্পরা অনুযায়ী একটা মাস্ক ছিল। এটার জন্য তার অনেক মন খারাপ হয়ে যায়। বাবাও তখন তাকে জোর করে হাসায় আর বলে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, এটা শুধুমাত্র একটা মাস্ক ছিল। এরপরে তারা দুইজন মিলে যখন হিজির কাছে যায় তখন তো তারা দুইজন মিলে নিজেকে সামলাতে ব্যস্ত ছিল। বাবাও তার কানে কানে এসে বলে সে জিয়ার একটা মাস্ক ভেঙে ফেলেছে, এজন্য সে তার জন্য একটা মাস্ক গিফট নিতে চায়। আজকে যেহেতু নতুন বছরের মেলা বসেছিল সেজন্য হিজি তাকে এখন সঙ্গে করে মেলায় চলে যায়। জেনারেল জিয়াও ঝাওকে উঠে বসতে সাহায্য করে আর ঝাও তাকে বলে চিন্তা করো না, আমরা দুজন মিলে সিক্রেটলি তাদের দুজনকে ফলো করব। এদিকে জি এবং বাবা মনের সুখে বাজারে ঘুরে বেড়াচ্ছিল, এটা ওটা কিনছিল, অনেক আনন্দ করছিল। আর অন্যদিকে ঝাও এবং জেনারেল দুইজন মিলে ওইসব ফ্লাওয়ার স্লেবদের কাছে থেকে তাদেরকে প্রোটেক্ট করছিল যারা কিনা জিকে ধরে নিয়ে যেতে এসেছিল।
ছিল। সেই মেলায় কিছু লোকেরা এসেছিল যারা নাচ দেখাচ্ছিল। এটা দেখে যখন জি এবং বাবাও সেখানে যায় তখন তারা বাবাওকে ঘিরে ধরে আর জিকে সেখানে থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এটা জানার পরে তো ঝাও প্রচন্ড রেগে যায় আর তাকে খুঁজে বেড়াতে শুরু করে। এদিকে সেই ফ্লাওয়ার স্লেভগুলো জিকে ধরে নিয়ে এসেছিল তাদের আড্ডায়। জাং এখন হিজিকে বেঁধে ফেলে আর এরপর একটা রিচুয়াল শুরু করে। তারা সবাই মিলে এখন তাকে স্যাক্রিফাইস করার প্রসেস শুরু করে দিয়েছিল, কারণ তাকে স্যাক্রিফাইস করলে তারা এতদিন থেকে যেই অশোকের অভিশাপে ভুগছে সেই অভিশাপ থেকে তারা মুক্ত হয়ে যাবে। হিজি তাদের কাছে থেকে বাঁচতে পারে না, তখনই তার গলায় থাকা সেই বাঁশিটা সে কোনো মতে বাজায় আর জ্ঞান হারিয়ে ফেলে। আর ওই বাঁশির শব্দ শুনে ঝাও সেখানে উপস্থিত হয়ে যায়। সে এখন ওখানে থাকা ফ্লাওয়ার স্লেভদেরকে মারতে শুরু করে হিজিকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু এটা করার ফলে আবারও তার উপরে হেভেন থেকে ব্যাকল্যাশ আসা শুরু করে। জাং এটার কারণ জানতো। এটার কারণ হলো তাকে যেহেতু এর আগে হিজি নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল আর সমস্ত ফ্লাওয়ার স্লেভরা তার রক্ত পান করেছিল, এই জন্য সে হিজি সহ বাকি সব ফ্লাওয়ার স্লেভদেরকে মারতে লাগলেই তার এমন সমস্যার সৃষ্টি হবে। ঝাও তখন বলে আজকে যদি আমি মরেও যাই তারপরেও আমি হিজিকে বাঁচাবো। এটা বলেই সে একে একে সব ফ্লাওয়ার স্লেভদেরকে মারতে থাকে আর একই সাথে সে নিজেও অনেক বেশি আহত হচ্ছিল। রঙও তাকে আঘাত করে, কিন্তু তারপরেও সে থামে না। সে হিজিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে। কোনো মতে রক্তাক্ত অবস্থায় যখন সে হিজির হাতে টাচ করে তখনই আমাদেরকে 100 বছর আগের অতীতের কাহিনী দেখানো শুরু করা হয়। সেখানে আমরা ইজাওকে দেখতে পাই যে খুবই নম্র এবং সভ্য স্বভাবের ছিল। হিজিকেও দেখতে পাই এবং তার সঙ্গে 2টা বাচ্চা ছিল যারা তার ভাই বোন ছিল। একদিন সকালে যখন সে ঘুমিয়েছিল তখনই আকাশের উপরে দিয়ে একটা ডিমন যাচ্ছিল। সে তাকে দেখতে পায় এবং তার হার্টের ভেতর প্রবেশ করে। ঘুমন্ত হিজি এখন তার মাইন্ডের ভেতরে দেখতে পাচ্ছিল একটা মেয়েকে সেখানে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে জিজ্ঞাসা করে আপনি কে? তখন সেই মেয়েটি বলে তুমি আমাকে হুয়া হুই বলতে পারো, আমি হলাম তোমার হার্টের ভেতর প্রবেশ করা ডিমন। আজকের পর থেকে তুমি এবং আমি দুইজন একই। এখন থেকে তুমি ডিমনে পরিণত হয়েছ। হিজি তখন ভাবতে থাকে এমন অদ্ভুত স্বপ্ন সে কেন দেখছে। তখনই সেখানে তার ভাই আসে আর তাকে ঘুম থেকে ডেকে তোলে। সে একটু আগে মনে করেছিল হিজি হয়তো মারা গিয়েছে, তাকে জীবিত দেখে সে প্রাণ ফিরে পায়। তখনই আমরা সেখানে ঝাওকেও দেখতে পাই। এখানে আমরা জানতে পারি হিজি ছিল একজন ডাক্তার আর ঝাও তার বন্ধু ছিল। যেহেতু তার ভাই তার কোনো পালস খুঁজে পায়নি, এজন্য তারা জাংকে ডেকে নিয়ে এসেছে হিজিকে জাগানোর জন্য। তারা মনে করেছিল সে হয়তো মারাই গিয়েছে। তাদের এসব কথার মাঝেই কিছু লোকেরা চলে আসে। তারা ছিল পাওনাদার। হিজির কাছে তারা টাকা পায়, কিন্তু অনেকদিন থেকে সে তাদেরকে ঘোরাচ্ছে জন্য আজকে তারা তাকে মারতে এসেছে। জাং প্রথমে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু সেই লোকগুলো তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে তারা ওখানে থাকা সবাইকে মারতে শুরু করে। হিজির তখন মনে পড়ে ছোটবেলায় একজন তাকে একটা বাঁশি দিয়ে বলেছিল যখনই সে বেশি বিপদে পড়বে এই বাঁশিটা যেন বাজায়, তার কাছে আপনা আপনি সাহায্য চলে আসবে। তখন তার কাছে থাকা সেই বাঁশি বাজানোর সাথে সাথে সেখানে একটা হ্যান্ডসাম ছেলে চলে আসে। সে বলে তুমি যেহেতু আমাকে ডেকেছো তাই আজকে তোমাকে আমি বাঁচাবো। এটা বলেই সে ওই লোকগুলোকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় আর তখনই তার উপর একটা বজ্রপাত এসে পড়ে। এর ফলে সেই হ্যান্ডসাম ছেলেটাই উল্টো জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারা এখন ওই ছেলেটিকে ঘরের ভেতরে নিয়ে যায় আর হিজি তার ভাই বোনদেরকে বাইরে বের করে দেয়। এরপর সে চাকু দিয়ে ঝাওকে মারার চেষ্টা করে, কিন্তু সে নিজের হাত ধরে ফেলে। আসলে এটা আসল হিজি তাকে মারার চেষ্টা করছিল না, এটা তার ভেতরে থাকা ডিমনটা করতে চেষ্টা করছিল। এখন সে ওই ডিমনের সঙ্গে কথা বলে যে তুমি কি হুয়া হুই, তুমি কেন তাকে মারার চেষ্টা করছো? তখন সেই ডিমন বলে সে হচ্ছে একটা গড। সে যদি জানতে পারে যে তুমি ডিমন তাহলে উল্টো তোমাকেই মেরে ফেলবে, তার আগেই তাকে মেরে ফেলতে হবে। কিন্তু হিজি কিছুতেই ওই ছেলেটিকে মারতে চায় না আর ওই ডিমনকে বলে আমার মাথার ভেতরে থেকে বের হও। তখনই ঝাওয়ের জ্ঞান ফিরে আসে আর সেও নিজেকে অনেকটা কন্ট্রোল করে ফেলে। এখন সেই ছেলেটি তাকে বলে তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছো তাই তোমাকে আমি 3টা উইশ দিব, তোমার 3টা মনের ইচ্ছে বলো। তার ভেতরে থাকা ডিমন তাকে বলছিল তাকে বলো নিজেকে মেরে ফেলতে, কিন্তু হিজি তাকে জিজ্ঞাসা করে আমার প্রথম উইশ হচ্ছে তোমার নাম বলো, আর আরেকটা হচ্ছে তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত। এটা শুনে সে নিজের পরিচয় দেয় যে সে হচ্ছে ঝাও আর সে এখনো অবিবাহিত। এখন সে তার কাছে 3য় উইশ জানতে চায়। হিজি বলে আমি সেটা ভেবে জানাবো। এটা শুনে ঝাও বলে 3 নাম্বার উইশ জেনে তারপরে তাকে ডাকতে। এটা বলেই সে চলে যায়। সেদিন রাতে ঝাও যখন গুহায় বসে ধ্যান করছিল তখন তাকে হেভেনলি দাও বলে তুমি যেহেতু ডিমন হার্ট খুঁজে পেয়েছিলে তাহলে সেই মেয়েকে মেরে ফেলোনি কেন আর সেটা নষ্ট করনি কেন। ইজাও তখন তাকে বলে সে তো মানুষদের প্রাণ বাঁচায়, মানুষদের উপকার করে, তাহলে তাকে কেন মারবো? যে সকল ডিমন মানুষের ভালোর জন্য কাজ করে তাদেরকে আমি মারি না। অন্যদিকে হিজি গাছের উপরে বসে বসে ঝাওয়ের কথাই ভাবছিল। সে ওই ছেলেটিকে ভুলতেই পারছিল না। সে মনে মনে ভাবছিল তাহলে কি সে ঝাওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে, আর একবার যেহেতু এই বাঁশি বাজিয়ে সে তাকে ডাকতে পেরেছে আবারও বাজালে কি সে আসবে। এটা মনে করে যখন সে আবারও বাঁশি বাজায় সত্যি সত্যি ঝাও সেখানে চলে আসে, কিন্তু এই অবস্থায়। তাকে এভাবে দেখে তো সে চমকে যায় আর গাছ থেকে পড়ে যায়। তখনই ঝাও তাকে ধরে ফেলে আর তাকে কোলে নিয়ে নিচে নামায়। এবার তো তারা দুইজনে অনেক লজ্জা পেয়ে যায় আর এদিক ওদিক ছুটতে থাকে। ঝাও সেখানে চলে যাওয়ার পরে হিজি অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর বলতে থাকে ঝাও অনেক বেশি হট। আর অন্যদিকে ঝাও ভাবছিল এই মেয়েটা যখন ইচ্ছে তাকে ডাকতেও পারে, কিন্তু এটা সে কিভাবে করেছে এটা মনে করেই সে অবাক হয়। তাই সে এখন চুপি চুপি গায়েব হয়ে হিজির রুমে চলে যায় আর দেখতে থাকে সে আসলে কি করছে। হিজি তো তখন বারবার তাদের কথাই মনে করছিল আর বারবার লজ্জা
লজ্জা পাচ্ছিল। সে ভাবছিল এই হ্যান্ডসাম ছেলেটাকে কিভাবে পটানো যায়। আর এরপরে সে তার গলার ভেতরে থেকে সেই বাঁশিটা আবারও বের করে। ঝাও তো সেখানেই ছিল, পালানোর চেষ্টা করে, কিন্তু হিজি বাঁশি বাজানোর সাথে সাথে সে তার সামনে চলে আসে। তখন তো হিজি আবারও অবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে এখন ঘুমানোর টাইম, তুমি যেতে পারো। ঝাও তখন তাকে প্রশ্ন করে এই বাঁশিটা সে আসলে কোথায় পেয়েছে। হিজি জানায় এটা ছোটবেলায় তার মাস্টার তাকে দিয়েছিল, কিন্তু ছোটবেলায় তার মাস্টার বিশ্ব ভ্রমণে চলে যায়, তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি। এটা শুনে ঝাও অনেক অবাক হয় আর বলে আমি যখন গড হয়েছি তারপর থেকে আগের কোনো স্মৃতি আমার মনে নেই। আমার মনে হয় এই বাঁশিটা আমার অতীতের সঙ্গে জড়িত, তাই এই বাঁশি বাজানো মাত্রই বারবার আমি আপনার সামনে চলে আসছি। এই জন্য দয়া করে এরপরে আপনার প্রয়োজন হলেই আমাকে ডাকবেন। এটা বলেই সে চলে যায়। কিন্তু এরপরে হিজি আবারও বাঁশি বাজিয়ে তাকে ডাকে। তখন সে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে এমনি ডেকেছি। তখন সে চলে গেলে আবারও বাঁশি বাজায় আর এবার সে তাকে বলে আমার তৃতীয় ইচ্ছা পূরণ করো। সে বলে আমার তৃতীয় ইচ্ছা হচ্ছে তুমি আমার জন্য কাজ করবে। এটা শুনে তো সে বিপদেই পড়ে যায়। তখন সে কান্নার অভিনয় করে বলে আমি একা একটা মেয়ে, দুইটা ছোট বাচ্চার সঙ্গে থাকি, কখন কি বিপদ আপদ আসে, আর এত কাজ কি আমরা একা একা করতে পারি? কত মানুষ আসে আমাদেরকে বিপদে ফেলার জন্য, তুমি আমাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? এটা শুনে সে এখন গম্ভীর মুডে তার কাছে যায় আর বলে তুমি হচ্ছে একটা ডিমন, তোমার আসল উদ্দেশ্য কি সেটা বলো। তখনই তার ভেতরে থাকা ডিমনটা তাকে বলে এখনই সময়, দ্রুত তাকে অ্যাটাক করো। কিন্তু সে তাকে অ্যাটাক করে না আর ঝাও তাকে কিছু বলে না, কারণ সে দেখতে পাচ্ছে তার ডিমন হার্ট এখনো অনেক দুর্বল। আর সে যেহেতু ভালো ডিমন, মানুষের উপকার করে, তাই যতদিন সে মানুষের উপকারের জন্য কাজ করবে ততক্ষণ ঝাও তার কোনো ক্ষতি করবে না। এমনকি সে তার সঙ্গেও থাকতে রাজি হয়ে যায়। এখানে থেকে সে সবসময় তার উপরে নজর রাখবে, যখন তার মাস্টার ফিরে আসবে তখন সে চলে যাবে। এটা বলেই সে চলে যায় আর হিজি তো খুশিতে পাগল হয়ে যায় এটা ভেবে যে ঝাও এখন থেকে এখানেই থাকবে। পরদিন সকালে ঝাও যখন কাজ করছিল তখন তার ভাই বোন মিলে তাকে একদম কাজের লোকের মতো খাটিয়ে নিচ্ছিল। দূর থেকে সবকিছু হিজি দেখছিল। তখনই একজন গুরুতর পেশেন্ট সেখানে আসে। আহত পেশেন্ট আসা মাত্রই তারা চারজনই কাজে লেগে পড়ে। বিশেষ করে হিজি সব থেকে বেশি কাজ করে। ঝাও খেয়াল করে সে একটা মানুষকে বাঁচাতে কতটা পরিশ্রম করে, যেটা দেখে সে ইমপ্রেস হয়ে যায়। অপারেশন শেষ করে হিজি অনেক বেশি টায়ার্ড ছিল, তাই ঝাও তাকে সঙ্গ দিতে আসে। আর এই সুযোগে সেও ঝাওকে বলে আমি আজকে অনেক বেশি টায়ার্ড। এটা বলে সে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। তার ভাই বোন তাকে ডাকতে আসলে সে তাদেরকে চুপ থাকতে বলে। কিছুক্ষণ পরে হিজির যখন ঘুম ভাঙে সে ঝাওকে জিজ্ঞাসা করে আমি কি নাক ডেকেছি। তার ভাই তাকে বলে একদম বজ্রপাতের মতো জোরে জোরে নাক ডেকেছো। এটা শুনে সে লজ্জা পেয়ে যায় আর ঝাওকে বলতে থাকে আসলে আমি প্রতিদিন নাক ডাকি না, মাঝে মাঝে বেশি টায়ার্ড থাকলে এমনটা হতে পারে, তুমি কিছু মনে করো না। তখনই একজন জানায় গ্রামের চিফ তাকে ডেকে পাঠিয়েছে। এটা জানা মাত্রই তারা দৌড়ে সেই দিকে যেতে থাকে। পথে সে যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন সে ঝাওকে বলে আমি হাঁটতে পারছি না, আমাকে কোলে নাও। আসলে এসব কিছু সে ইচ্ছে করে করছিল। এদিকে গ্রাম প্রধানের ছেলে জাং তার জন্য ওয়েট করছিল। সে আসলে ইচ্ছে করে অসুস্থ হওয়ার ভান করেছিল জিকে দেখার জন্য। জাংকে দেখা মাত্রই ঝাও বুঝে যায় যে সে আসলে নাটক করছে, সে আসলে অসুস্থ না। সে এখন হিজিকে যেসব প্রবলেম বলে তার জন্য তার জামা কাপড় খোলার প্রয়োজন ছিল। হিজি তার পোশাক খুলতে গেলে ঝাও তাকে এটা করতে দেয় না, সে নিজে তার সমস্ত পোশাক খুলে ফেলে। এরপরে হিজি যখন তার পালস চেক করবে সে তার হাতও ধরতে দেয় না, বরং সে জাংকে বলে তোমার তেমন কোনো অসুখ হয়নি, তুমি মেডিসিন খেয়ে নিও। এটা বলেই সে তাকে কোলে করে নিয়ে চলে যায়। যাওয়ার সময় আকাশে একটা তারা খসে পড়তে দেখে তখন হিজি ঝাওকে বলে চলো আমরা দুইজন একসঙ্গে মিলে উইশ করি। এটা বলে সে তার হাতে হাত রেখে মনে মনে উইশ করছিল সে যেহেতু ঝাওকে ভালোবাসে সেও যেন তাকে ভালোবাসে। এটা উইশ করা মাত্রই আকাশে বিদ্যুৎ চমকায় আর হেভেনলি দাও ঝাওকে বলে তুমি কি একটা ডিমনকে ভালোবেসে ফেলছো নাকি। তখন সে মনে মনে উত্তর দেয় আমার এই ইমোর্টাল হার্ট আপনার দেওয়া, তাহলে আমার এই হার্ট কেন একজন মানুষের প্রেমে পড়বে। এটা শুনে আবারও আকাশ পরিষ্কার হয়ে যায়। যেহেতু সে হিজিকে জড়িয়ে ধরেছিল তাই জন্য হিজি অনেক বেশি আনন্দ পায়। যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে এজন্য তারা দুইজন আবারও বাড়িতে ফিরে যায়। যখন সে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় সারা রাস্তা তাকে এত হেল্প করার জন্য সে তাকে ধন্যবাদ জানায়। তারা দুইজনই খুশিতে হাসছিল। আর এদিকে এই দুইজন পিচ্চি তো একে অন্যের সঙ্গে ঝগড়া করেই যাচ্ছিল, খুনসুটি করেই যাচ্ছিল। দূর থেকে তাদেরকে এভাবে দেখে ঝাওয়ের মনটা আনন্দে ভরে যায়। গড হওয়ার পরে অতীতের সমস্ত স্মৃতি ভুলে যাওয়ার পরে এই প্রথম যেন তার আপন কাউকে মনে হচ্ছে, এই প্রথম যেন সে কোনো সুখ খুঁজে পেয়েছে। এসব কিছুই ভাবছিল তখনই হিজি তাকে খাবার খেতে ডাকে। তারা চারজন এখন একসঙ্গে বসে খাবার খায়। তবে মজার বিষয় হলো ঝাও একবারও খেতেই পারে না, আর তার খাওয়া হয়ে যায় সে ওখানে থেকে উঠে চলে যায়। হিজি তাকে তার রুমে ডেকেছিল। সে যখন তার রুমে যায় তখন হিজি তার চোখ বেঁধে ফেলে, তার কাপড় খুলে আস্তে আস্তে তার বডির মাপ নিতে থাকে। এর ফলে তো ঝাওয়ের শরীর একদম গরম হয়ে যায়। সে হিজিকে জিজ্ঞাসা করে সে এইসব কেন করছে। হিজি বলে যেহেতু সে এখন থেকে তাদের সঙ্গে মেডিকেলে থাকছে তাই সে তার জন্য একটা ইউনিফর্ম তৈরি করবে। ঝাও তখন তার চোখের বাঁধন খুলে
খুলে বলে তাহলে সে তার চোখ কেন বেঁধেছিল। হিজি বলে তোমার চোখ খোলা থাকলে আমি মাপ নিতে পারতাম না সেজন্য, কিন্তু তোমার শরীরে তো গরম হয়ে গেছে কেন, তুমি কি অন্য কিছু ভাবছিলে? তখন সে বলে না, গডদের শরীরে একটু গরমই হয়, এখন আমি যাচ্ছি। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। আর তার এমন অবস্থা দেখে হিজি হাসে। পরদিন সকাল থেকে তারা কাজে লেগে পড়ে। তারা সবাই মিলে অনেক আনন্দ করে, অনেক খুনসুটি করে। তাদের দিন খুব ভালো যাচ্ছিল। ঝাওয়ের জন্য সে এখন একটা ম্যাচিং ইউনিফর্ম বানিয়েছে, যেটা সেও পরে। এভাবেই তাদের সময় বেশ ভালোই কাটছিল। একদিন রাতে ঝাও যখন হিজির রুমে যাবে, তখন রুমের বাইরে থেকে সে শুনতে পায় হিজি একটা একটা করে নিম পাতা ভাঙছিল আর বলছিল ঝাও আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে না। এরকম করে একটা একটা করে সে গেস করছিল। একদম পুরো এক ঝুড়ি পাতা নিয়ে বসেছিল এটা বের করার জন্য যে ঝাও তাকে ভালোবাসে। এসব কিছু শুনে সে হাসছিল। আর এসব কিছু বলতে বলতে ভেতরে হিজি ঘুমিয়ে পড়েছিল। তখনই তার স্বপ্নে সেই ডিমন তাকে বলে ওঠে, তুমি দেখছি খুবই ইন্টারেস্টিং, এখন তো আমার ডিমন হার্টও ভালোবাসা অনুভব করতে শুরু করেছে। হিজি এখন তাকে বলে, তুমি যদি আমার সঙ্গে কোঅপারেট করে চলো, কারো কোনো ক্ষতি না করো, তাহলে ঝাও তোমাকে মারবে না, তুমি সারা জীবন শান্তিতে আমার সঙ্গেই থাকতে পারবে। কিন্তু সেই ডিমন তাকে বলে, তুমি যেটা ভাবছো সেটা শুধুমাত্র তোমার ভ্রম এবং স্বপ্ন। গড এবং ডিমন কখনোই এক হতে পারবে না। আর আমরা ডিমনেরা তোমাদের মতো শুধুমাত্র ভালোবাসার পেছনে পড়ে থাকি না। ওই ঝাও তোমাকে কখনোই ভালোবাসবে না। এটা বলেই হাসতে থাকে। তখনই সে অনেক ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে আর চারিদিকে ঝাওকে খুঁজে বেড়াতে থাকে। যখন সে বাইরে যায় তখন একটা আগুনের গোলা তার উপরে পড়তে থাকে। এটা দেখেই ঝাও তার সামনে এসে তাকে প্রোটেক্ট করে আর উপরে তাকিয়ে হেভেনলি দাওকে বলে, যদি সে এই মেয়েটির ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে তাকে ছেড়ে কথা বলবে না। আর হেভেনলি দাও তাকে বলে, এই মেয়েটি ভালো ডিমন হোক অথবা খারাপ, তাদের দুজনের মধ্যে ভালোবাসা নিষিদ্ধ, তাই এই মেয়েটিকে মরতেই হবে। আর এরপরে সে তাকেও মেরে দেবে। এটা বলেই সে গায়েব হয়ে যায়। আর এরপরে সেখানে তার ভাইয়েরা চলে আসে, সাথে জাংকেও নিয়ে এসেছিল। আজকে হিজির জন্মদিন ছিল, তার এটা মনেই ছিল না, কিন্তু জাং ঠিকই মনে রেখেছে। সে তাকে বার্থডে উইশ করে আর একটা গিফট দেয়। একই সাথে জাং তাকে নিজের মনের ফিলিংসের কথা বলে। সে তাকে বিয়ের জন্য রিকোয়েস্ট করে, সুন্দর একটা হেয়ার পিন দিয়ে তাকে প্রপোজ করে। এই সব কিছু দেখে ঝাও মনে মনে একটু আগে বলা হেভেনলি দাওয়ের কথাগুলো ভাবছিল। হিজি এটা দেখে ঝাওয়ের দিকে তাকায়। ঝাও মনে মনে জানতো যে হিজি তাকে পছন্দ করে, এজন্য সে এখন তার সেফটির জন্য বলে জ্যাং তাকে অনেক ভালোবাসে। একই সাথে সে গ্রাম প্রধানের ছেলে, সে যোগ্য একটা ছেলে। হিজি যেন রাজি হয়ে যায়। এটা শুনে হিজি জাংকে বলে, আমি তোমাকে ভাইয়ের মতো ভালোবাসি, কিন্তু আমি কখনোই তোমাকে হাজবেন্ড হিসেবে দেখিনি, তাই আমি এটা একসেপ্ট করতে পারবো না। এটা বলেই সে তাকে রিজেক্ট করে দেয়। তার গিফটগুলোও তাকে রিটার্ন দিয়ে দেয় আর এখানে থেকে চলে যেতে বলে। একই সাথে সে ঝাওয়ের উপরে অনেক হতাশ হয়ে ভেতরে চলে যায়। সারাদিন তাদের আর কোনো দেখা হয় না। ঝাও তাকে অনেক বেশি মিস করছিল। যখন সে গায়েব হয়ে হিজিকে দেখছিল, হিজি তার ভাইদের সামনে অনেক বেশি কান্না করছিল আর বলছিল, আমার মধ্যে কি কমতি আছে যে ওই ঝাও আমাকে পছন্দ করলো না, সে ওই জ্যাংকে বিয়ে করতে বলল, তার মানে সে নিশ্চয়ই আমাকে পছন্দ করে না। এসব কিছু বলে সে কান্না করছিল আর বলছিল, এই বাসি আমি ভেঙেই ফেলবো, আজকের পর থেকে তার সঙ্গে আর কখনো কথা বলবো না। এটা বলে সে বাঁশি ভাঙতে গিয়েও ভাঙতে পারে না, বরং এর কিছুক্ষণ পরে সে আবারও বাঁশি বাজায়। তখন জ্যাং তার সামনে চলে আসে। তাকে এত বেশি কাছাকাছি দেখে মাতাল অবস্থায় হিজি তাকে জড়িয়ে ধরে। এত রোমান্টিক মুহূর্ত দেখে তারা ভাই বোন দূরে গিয়ে বসে পড়ে। ঝাও এখন তাকে বলে, আমি চলে যাচ্ছি, আর কখনো আমাদের দেখা হবে না। হিজি তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে চায়, কিন্তু ঝাও তাকে বারণ করে দেয়। ঝাও এখন তাকে সাপ সাপ বলে দেয় সে হচ্ছে ডিমন আর সে হচ্ছে গড, তারা দুইজন কখনোই এক হতে পারবে না, তাই সে যেন তাকে ভুলে যায়। হিজি তখন তাকে বলে দেয়, আজকে যদি সে তাকে রিজেক্ট করে চলে যায় কখনো তাকে পাবে না। হিজি অন্য কাউকে বিয়ে করবে, অন্য কাউকে কিস করবে, অন্য কারো সঙ্গে থাকবে। সে কি এটা সহ্য করতে পারবে? তার এসব কথা শুনে ঝাং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কান্না করে ফেলে। এরপর সে হিজিকে জড়িয়ে ধরে আর বলে, আমি আর কোনো হেভেনের রুলস মানি না, যা হয় হোক, তবু আমি তোমাকেই ভালোবাসবো। আজকের পর থেকে আমি তোমাকে কিস করব, আমি তোমাকে জড়িয়ে ধরবো এবং আমি তোমাকে বিয়ে করব। তুমি আর কারো হতে পারবে না, তুমি শুধু আমার, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে হিজি অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে বলে, তাহলে তুমিও এটা জেনে রাখো যে আজকের পর থেকে আমি শুধুমাত্র তোমার, আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার সঙ্গে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই, বুড়ো হতে চাই। এসব কিছু বলেই তারা দুজন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর অনেক কাছাকাছি চলে আসে। ঝাও এবং হিজির মধ্যে রোমান্টিক মুড অন হয়ে যায়, যেটা দেখে বাচ্চারা সেখানে থেকে চলে যায়। তারা দুইজন এখন একে অন্যকে কিস করে আর সেই দিন একসঙ্গে রাত কাটায়। তারা দুইজনই এখন একে অন্যকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। হিজি তাকে বলে, চলো আমরা দুইজন বিয়ে করে নেই। ঝাও রাজি হয়ে যায়। ঝাও তাকে বলে, বিয়ের পরে আমাদের বাচ্চা হবে, তার নাম ঠিক করো। তখন হিজি বলে, তাদের বাচ্চা হলে তার নাম রাখবে বাউ বাউ। তখন সে বলে, ঠিক আছে। কিছুদিন পরে হিজির ক্লিনিকে একটা রোগী আসে। সে তাকে চিকিৎসা করছিল। তখনই সেই রোগী তার পেটের মধ্যে একটা বাচ্চা দেখতে পায়, যেটা আসলে ডিমন এবং গড মিলে ডেমি গড ছিল। সে এখন তাকে মারার চেষ্টা করে,
কিন্তু তখনই সেখানে ঝাও চলে আসে। হিজি বিষয়টা বুঝতে পারে না। হিজি কিছু মেডিসিন নিয়ে আসার জন্য গেলে সে উঠে দাঁড়ায় এবং ঝাওকে শাস্তি দিতে শুরু করে। এটা আসলে হেভেনলি দাও ছিল যে এই লোকের ভেতরে ঢুকেছিল। এখন সে ঝাওকে শাসায় আর বলে তার সাহস কিভাবে হলো একটা ডিমনের সঙ্গে রাত কাটানোর। সেই মেয়েটির ভেতরে এখন বাচ্চা চলে এসেছে। সে নিজে একটা ডিমন এবং সে যদি আবার ডেমিগডের জন্ম দেয় তাহলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। হিজি প্রেগনেন্ট এটা শোনার পরে তো ঝাও অনেক খুশি হয়ে যায় আর অনেক অবাকও। দাও তাকে বলে তারা দুজন একসঙ্গে বাঁচতে পারবে না, অবশ্যই তার ওই বাচ্চাকে মেরে ফেলতে হবে, নয়তো সে হিজিকে মেরে ফেলবে। এটা বলার পরেই সেখানে হিজি আসলে লোকটা আবারও জ্ঞান হারিয়ে পড়ে যায়। সে তাকে চিকিৎসা দেওয়ার পরে লোকটা সেখানে থেকে চলে যায়। গভীর রাতে ঝাও একা বাহিরে বসে রক্তের মাধ্যমে কিছু একটা করছিল। এরপরে সে ঘুমন্ত হিজির কাছে যায়। তার পেটে থাকা সেই বাচ্চাটাকে জাদুর মাধ্যমে ফরমেশন করে একটা আর্টিফেক্টে পরিণত করে। সে আসলে এটাকে মারবে না, কিন্তু সে তার রক্তের মাধ্যমে তাদের বাচ্চাকে আপাতত একটা বস্তুরূপে রূপান্তরিত করবে, যেন হেভেনলি দাও এটা বুঝতে না পারে আর সে মনে করে যে হিজির বাচ্চা মারা গিয়েছে। এই কাজটা করার পরে সে ওখানে থেকে চলে গেলে হিজি জেগে ওঠে, কারণ সে তখনও ঘুমায়নি। সে নিজেও জানতো যে সে প্রেগনেন্ট, কারণ দিনের বেলা সে তাদের সব কথা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছিল। এখন সে নিজের হাতের পালস চেক করে আর দেখতে পায় তার বাচ্চাটা নেই। তখনই তার হার্টের ভেতরে থাকা সেই ডিমন তার উপরে হাবি হয়ে যায় আর তাকে এটা ওটা বোঝাতে থাকে। সে বলতে থাকে ঝাওকে সে এত ভালোবাসলো আর সেই কিনা তার বাচ্চাকে মেরে ফেললো। আজকে সে নিজের স্বার্থের জন্য তাদের বাচ্চাকে মেরেছে, কালকে সে তাকেও মেরে দেবে। সে এখন তার উপরে হাবি হওয়ার চেষ্টা করে আর তাকে বলতে থাকে আমাকে সাহায্য করতে দাও, আমি ওই গডকে একেবারে মেরে ফেলবো, তোমার পথের কাঁটা সরিয়ে ফেলবো। কিন্তু হিজি বলছিল এর পেছনে নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে, সে তো আমার কোনো ক্ষতি করেনি, পরবর্তীতে আমরা আবারও বাচ্চা নিতে পারবো। কিন্তু তারপরে ওই ডিমন যখন তার ঘাড়ের উপরে চেপে বসে তখন সে নিজের হার্টের ভেতরে জোরে জোরে আঘাত করতে থাকে। এরপরে সেই ডিমন আঘাতপ্রাপ্ত হয় আর সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। হিজি কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে বাহিরে ঝাওয়ের কাছে চলে যায়। ঝাও এখানে একটা তরোয়ালকে অনেক বেশি যত্ন নিচ্ছিল। আসলে এটাই ছিল তাদের বাচ্চা বাউ বাউ, যাকে সে একটা তরোয়ালে পরিণত করেছে আর সে বড় হলে মানুষ রূপ নিতে পারবে। সেই তরোয়ালটা হিজিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর চারিদিকে ঘুরতে শুরু করে। তবে হিজি জানতো না এটা আসলে তার বাচ্চা। সেই দিন রাতে যখন তারা দুজন শুয়েছিল তখন ঝাও তাকে বলে 1 মাসের জন্য সে একটু দূরে তার পাওয়ার প্র্যাকটিস করতে যাবে, এরপরে সে ফিরে আসবে। হিজিও বলে তার মাউন্টেনে যেতে হবে। এরপরে তারা দুজনেই ফিরে এসে একে অন্যকে বিয়ে করবে বলে প্ল্যান করে। পরদিন সকালে হিজি তার প্ল্যান মতো মাউন্টেনে চলে যায়। সেখানে ভেতরে ঢুকে একটা চাকু গরম করে সে নিজের হার্টে আঘাত করতে যাবে, তখন সেই ডিমনটা তাকে এটা করতে দিচ্ছিল না। সে বলছিল যদি তুমি আমার হার্ট বের করে নষ্ট করতে চাও তাহলে তুমিও বাঁচতে পারবে না, তুমিও মারা যাবে আমার সঙ্গে। কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে তাকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে চায়। ঝাওয়ের জন্য সে সত্যি সত্যি নিজের বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। সেখানে থেকে ডিমন হার্ট বের করে আর এটা আগুনে পুড়িয়ে দেয়। এর ফলে সে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। অন্যদিকে আমরা ঝাওকে দেখতে পাই যে কিনা মাউন্টেনের উপরে উঠে হেভেনলি দাওয়ের সঙ্গে কথা বলছিল। সে তাকে বলছিল সে হিজিকে বিয়ে করতে চায়, তাকে আপন করে নিতে চায়, কিন্তু এটা তো অ্যালাউড না। তাই হেভেনলি দাও বারবার তাকে শাস্তি দিতে থাকে, কিন্তু এরপরেও ঝাও তার কথা শোনে না। সে বলে হিজিকে পেতে হলে যদি আমার অমরত্ব ত্যাগ করতে হয় আমি তাতেও রাজি। আমি আর গড থাকবো না এবং আপনার নিয়ম অনুসারেও চলবো না। আপনার দ্য ইমোর্টাল হার্ট আমি আপনাকেই ফিরিয়ে দেব। এটা বলেই সে নিজের ভেতরে থাকা ইমোর্টাল হার্ট বের করে ফেলে আর এটা সে হেভেনলি দাওকে ফিরিয়ে দেয় এবং বলে আজ থেকে আমি মানুষ এবং আমি তার সঙ্গে সারা জীবন থাকতে চাই, আমাদের মাঝে আর কোনো বাধা রইল না। এটা বলেই সেও ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। তারা দুইজনই একে অন্যকে পাওয়ার জন্য কত বড় স্যাক্রিফাইস করলো আর সেই দিন রাতটা তারা দুইজনই জ্ঞান হারানো অবস্থায় কাটিয়ে দেয়। কিছুদিন পরে তারা অল্প কিছুটা সুস্থ হয়ে যায়। ঝাও তখন ফিরে আসে আর হিজিও সেই মাউন্টেন থেকে ফিরে আসে। তারা দুইজনই একে অন্যকে খুশিতে জড়িয়ে ধরে আর এর পরের সিনেই দেখতে পাই তারা দুইজন একে অন্যকে বিয়ে করছে। তারা প্রচন্ড খুশি ছিল কারণ তারা দুইজনই এখন মানুষ হয়ে গিয়েছে। হিজি যেমন এখন আর ডিমন নেই, তেমনি ঝাও এখন আর গড নয়, তারা দুইজনই এখন সাধারণ মানুষ। তাদের দুইজনের বিয়েতে ছোট বাচ্চা দুইটা অনেক বেশি আনন্দ করে। বিয়ের রাতে ঝাও হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। হিজি তখন তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, সে আসলে এতদিন মাউন্টেনে কি করেছিল। তখন ঝাও তাকে সমস্তটা খুলে বলে যে সে তাকে পাওয়ার জন্য অমরত্ব ত্যাগ করেছে, সে এখন একটা সাধারণ মানুষ মাত্র আর এখন থেকে তারা দুইজন সারা জীবন একসঙ্গে থাকতে পারবে। এটা শুনে তো হিজি অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপরে তাকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবতে থাকে সেও যে নিজের ডিমন হার্ট ত্যাগ করেছে এটা এখন ঝাওকে বলার সময় নয়, তাহলে সে অনেক কষ্ট পাবে। তার থেকে সঠিক সময় বুঝে সে তাকে এটা পরে বলবে। সেই দিন রাতে আমরা গ্রামে একটা মেয়েকে হাঁটতে দেখি, সম্ভবত এটাই ছিল সেই ডিমন মেয়েটি। কিছুদিন পরে হিজির ভাইয়ের শরীরে একটা কিউট গাছ ওঠে যেটা নিয়ে সে খেলা করছিল। হিজি যখন সেখানে যায় আর তার হাতে এরকম একটা ছোট চারা গাছ দেখে তখন তো সে অনেক অবাক হয়ে
যায়, কারণ মানুষের শরীরে এরকম ধরনের তো সে কখনো দেখেনি। সে যখন এটাকে ভালোভাবে চেক করে তখন বুঝতে পারে এই গাছের শেকড় আসলে তার রগের সঙ্গে সংযুক্ত, এমনকি এটা কাটলেও তার ভেতরে থেকে রক্ত বেরোচ্ছে। এমন অদ্ভুত অসুখ তারা এর আগে কখনো দেখেনি। তার ভাই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তারা তাকে ভেতরে নিয়ে যায় তখনই সেখানে গ্রামের অনেক মানুষেরা চলে আসে যাদের একই রকমের সমস্যা ছিল। তাদের শরীরেও ছোট ছোট গাছ এবং ফুল ফুটেছিল। এগুলো দেখে হিজি একটু ঘাবড়ায়, তবে তার হাজবেন্ড তার পাশে ছিল। তারা দুইজন মিলে একসঙ্গে সব মানুষদেরকে চেক করে। যেহেতু এই অসুখ তারা জীবনে প্রথম দেখেছে, তাই এটাকে ভালোভাবে নির্ণয় করা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। তখনই একজন এসে জানায় গ্রামের চিফের ছেলে যে তার বন্ধু জ্যাংয়ের শরীরেও এই একই চারা বাসা বেঁধেছে, আর সে পাগলের মতো হয়ে গিয়েছে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটা শুনে হিজি সেখানে যেতে চায়, আর যাওয়ার আগে ঝাওকে সে বলে যায় এই গাছগুলো আসলে মানুষের রক্ত খেয়ে বেঁচে আছে, আর এটা অনেক ছোঁয়াচে, তাই এখানে যতগুলো রোগী আছে তারা কেউ যেন বাইরে যেতে না পারে। হিজি দ্রুতই ফিরে আসবে, এটা বলেই সে তাকে দায়িত্ব দিয়ে ওখানে থেকে চলে যায়। এদিকে জ্যাংকে দেখতে পাই, সে তার গলায় থাকা গাছগুলো টেনে তোলার চেষ্টা করছিল, আর পাগলের মতো হয়ে গিয়েছিল, চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছিল। হিজি সেখানে যায় এবং ভেতরে গিয়ে জ্যাংকে বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে ঝাও এবং বাকি সবাই দেখতে পায় যে চিফের বাড়িতে আগুন লেগেছে। এটা দেখে তো সে হিজিকে বাঁচানোর জন্য দৌড়ে চিফের বাড়িতে চলে যায়। সেখানে সমস্ত ঘরে আগুন লেগেছিল, যেটা দেখে সে মনে করে হিজি ভেতরে আটকে আছে, কিন্তু দরজাও আটকানো ছিল। সে এটা বারবার খোলার চেষ্টা করছিল, কিন্তু আগুনের বিস্ফোরণ হয়। তখন সে একদম কান্না করে ফেলে, কারণ সে মনে করে হিজি হয়তো মারা গিয়েছে। চিৎকার করে হিজিকে ডাকতে থাকে। তখনই পাশে থেকে হিজি বেরিয়ে আসে। সে জাংকে উদ্ধার করেছিল। জাংকে ওখানে ফেলে রেখেই সে দৌড়ে ঝাওয়ের কাছে যায়। ঝাওয়ের হাতে ক্ষত দেখে সে কান্না করে ফেলে আর বলতে থাকে তুমি এমনটা কেন করলে। ঝাও তখন তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমি মনে করেছিলাম তুমি হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছো। তখন হিজি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। জাং যেহেতু জ্ঞান হারিয়েছিল, তারা দুইজন মিলে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। ঝাও তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তাকে লাথি মেরে বসে। তখনই জ্যাং উঠে বসে আর হিজির কাছে জানতে পারে তাদের পুরো গ্রামে এই ইনফেকশন ছড়িয়ে পড়েছে। জ্যাং তখনও জানতো না যে হিজি এবং ঝাও একে অন্যকে বিয়ে করেছে, তাই সে বারবার ঝাওকে বলছিল হিজিকে টাচ না করতে। মেডিকেলে ফিরে ঝাও দেখতে পায় সেখানে অনেকেই আছে যাদের ইনফেকশন হয়েছে। হিজি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে আপাতত তারা যেন এই মেডিসিনের স্যুপ খায়, তারা খুব দ্রুত এটার অ্যান্টিডোট তৈরি করে ফেলবে। এরপরে সে এবং ঝাও দিন রাত এক করে না ঘুমিয়ে এটার অ্যান্টিডোট খোঁজার চেষ্টা করে, মেডিকেল বই পড়ার চেষ্টা করে। আর অন্যদিকে সময় যত গড়াচ্ছিল একে একে মানুষেরা মারা যাচ্ছিল, ইনফেকশন আরো ছড়াচ্ছিল। এসব কিছু দেখে ওখানে থাকা মানুষগুলো আরো বেশি ভয় পেয়ে যায়। তারা এখন ওই ফুল উপড়ে ফেলার চেষ্টা করে, যার ফলে সেই লোকটা মারা যায়। হিজি তাদেরকে এত বেশি তাড়াহুড়ো করতে বারণ করে, তাদেরকে আরেকটু সময় দিতে বলে, কিন্তু লোকগুলো তাদের কোনো কথাই শুনছিল না, সেখানে থেকে বেরিয়ে যেতে চাইছিল। ঝাও এবং তার ভাই বোনেরা এসে তাকে সাপোর্ট করার চেষ্টা করে। হিজি এখন তাদেরকে বলে আমি একটা উপায় খুঁজে পেয়েছি, যেই জায়গায় ইনফেকশন ছড়িয়েছে সেই জায়গায় অপারেশন করে এই গাছের একদম শেকড় পর্যন্ত তুলে ফেলতে হবে, তাহলে তাদেরকে বাঁচানো যাবে। কিন্তু তারা কেউ এই রিস্ক নিতে রাজি হচ্ছিল না। তখন তার নিজের ভাই বোনেরাই এগিয়ে আসে। তারা বলে আমাদের ইনফেকশনও বেশ বড় হয়ে গিয়েছে, তুমি চাইলে আমাদেরকে অপারেশন করতে পারো। যদিও হিজি এই বাচ্চাগুলোকে অপারেশন করতে চাইছিল না, কিন্তু তাদের সাহস দেখে সে তাদের অপারেশন করতে রাজি হয়ে যায়। সে এখন ওই বাচ্চাগুলোকে অজ্ঞান হওয়ার ঔষধ খাইয়ে দেয়। আর এরপরে সে এবং ঝাও দুইজন মিলে তাদের সেই ফুল কেটে ফেলে, সেই শেকড়গুলো উপড়ে ফেলে এবং আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়। অপারেশন ঠিকমতোই করা হয়েছিল। হিজি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। এখন শুধু তাদের দুজনের জ্ঞান ফিরে আসার অপেক্ষায় ছিল তারা। এরপরেই তারা সব মানুষগুলোর কাছে যাবে এবং তাদেরকে এই বিষয়ে জানাবে। অনেক রাত হওয়ার পরেও তারা না ফিরলে গ্রামবাসীরা ওখানে থেকে চলে যেতে চায়। তখন ঝাও এবং হিজি সেখানে চলে আসে আর বলে অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন তারা জেগে ওঠা পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব। এটা বলে সে তাদেরকে আবারও শান্ত করে এবং ঝাওয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। তখনই তার হার্টের ভেতরে আবারও সেই ডিমন অ্যাটাক করে। সে এখনো মারা যায়নি দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। তখন সেই ডিমন তাকে বলে তুমি সেই হার্ট বের করে ভালোই করেছো, এখন আমি ফরবিডেন টেকনিক ব্যবহার করে ডিমন রুট এমন জায়গায় লুকিয়ে রেখেছি তুমি সেটা খুঁজেই পাবে না। এখন তুমি যতবারই হার্ট নষ্ট করো মারা যাও না কেন, প্রত্যেকবারই আমি তোমার সঙ্গেই থেকে যাব। যতক্ষণ না তুমি সেই ডিমন রুট খুঁজে বের করবে ততক্ষণ আমাকে মারা সম্ভব না। এটা বলেই হাসতে থাকে। আর হিজি তাকে বলে এই সবকিছু কি তারই কাজ? তখন সে বলে হ্যাঁ, আমি সবার মধ্যে এই অসুখ ছড়িয়ে দিয়েছি, আর যে ঝাওয়ের জন্য তুমি আমাকে কষ্ট দিয়েছো এখন শুধু দেখতে থাকো আমি তাকে কিভাবে পিস পিস করে কেটে মেরে ফেলি। এটা বলেই সে তার উপরে হাবি হয়ে যায়। ঝাও সহ বাকি সবাই এখন সেখানে ঘুমিয়েছিল। সে এখন ডিমন রূপ ধারণ করে ঝাওয়ের কাছে যায়, তাকে বেঁধে ফেলে। আর এরপরে তাকে ঘুম থেকে জাগিয়ে বলে জানো ডিয়ার হাজবেন্ড, আমি এই অসুখের অ্যান্টিডোট খুঁজে বের করেছি। ঝাও তখন বলে কি সেই অ্যান্টিডোট?
তখন সে বলে সেই অ্যান্টিডোট হচ্ছে তুমি। এটা বলেই সে তার গলায় কামড় দিয়ে রক্ত খায়। আর তার ভেতরে থাকা হিজি এটা শুনে চিৎকার করতে থাকে আর বলতে থাকে আমাকে ছেড়ে দাও, ঝাওয়ের কোনো ক্ষতি করবে না, তাহলে আমি তোমার সঙ্গেই মারা যাব। কিন্তু এখন তো তাকেই হার্টের ভেতরে আটকানো ছিল। আর সেই ডিমন মেয়েটি সেখানে থাকা সবাইকে জাগিয়ে বলে দেয় তাদের এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে ঝাও। ঝাওয়ের রক্ত এবং মাংস খেলে তারা সবাই সুস্থ হয়ে যাবে। এটা বলে সে নিজের হাত দেখায় যেখানে ইনফেকশন হয়েছিল আর ঠিক হয়ে গিয়েছে। ঝাও এবং তারা সবাই এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তখনই সেখানে জাং আসে আর বলতে থাকে হিজি যেই অপারেশন করেছে সেটা ফেল হয়ে গিয়েছে, বাচ্চাগুলো মারা গিয়েছে। এটা শুনে তো তারা অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এখন তারা কি করবে। তখন হিজি তাদেরকে বলে ঝাওকে কামড় দিয়ে তার রক্ত মাংস খেতে, তাহলেই তারা সেরে যাবে, এমনকি তারা সবাই অমর হয়ে যাবে। এটা শুনে সবার প্রথমে জাং এগিয়ে যায়। সে তাকে কামড় দিয়ে রক্ত মাংস খাওয়া মাত্র তাই ইনফেকশন সেরে যায়। এটা দেখে সবাই বিশ্বাস করে। তখনই কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয়। আসলে জ্যাং যখন সেই বাচ্চাদের রুমে গিয়েছিল তখন দেখতে পেয়েছিল তারা দুজন বেঁচে গিয়েছে, তারা একদম সুস্থ হয়ে গিয়েছিল, মানে অপারেশনটা আসলে সাকসেসফুল হয়ে গিয়েছিল। কিন্তু তখনই জ্যাং এর ভেতরে সেই ডিমন মেয়েটি এসে তাকে কুমন্ত্রণা দিয়েছিল যে সে তাকে অমর করে দেবে, কিন্তু তার জন্য এই বাচ্চাগুলোকে মারতে হবে আর তার প্ল্যান সাকসেসফুল করতে হবে। এটা শুনে সে তার কথা মতো বাচ্চাগুলোকে মেরে দিয়েছিল। এখন সেখানে থাকা সব লোকগুলো নির্দয়ের মতো নিজের প্রাণ বাঁচানোর জন্য ঝাওকে কামড় দিয়ে একে একে ক্ষতবিক্ষত করতে শুরু করে। ঝাও ব্যথায় প্রচন্ড কাতরাচ্ছিল আর চেঁচাচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তারা সবাই এখন সুস্থ হয়ে যায় আর তাকে ক্ষতবিক্ষত করে সেখানে থেকে চলে যায়। ঝাও শুধু হিজিকে একটা কথাই জিজ্ঞাসা করে যে সে তার সঙ্গে এমনটা কেন করলো। হিজি তখন হাসতে হাসতে বলে কারণ আমি হলাম ডিমন, আমার সফট হার্টেড গড। এটা বলেই হাসতে শুরু করে। ঝাও তখন প্রচন্ড কষ্ট পায় আর সেখানেই মারা যায়। আসলে হিজি সেই হার্টের ভেতরে ছটফট করছিল। তখন সেই ডিমন মেয়েটি তাকে বলে এত ভালোবাসো যাকে, তাকে শেষ সময় একটু দেখো তার কি হাল হয়েছে। এটা বলেই সে তাকে দেখার সুযোগ করে দেয় আর হিজি তার সজ্ঞানে ফিরে আসে। নিজের ভালোবাসার মানুষকে এত ক্ষত বিক্ষত অবস্থায় দেখে তো সে আর কান্না আটকে রাখতে পারে না। বিশেষ করে এটা তার কারণেই হয়েছে জন্য তো সে অনেক কান্না করতে শুরু করে। নিজের হাত কেটে রক্ত দিয়ে তাকে সারানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজই হয় না। তখনই সেখানে হেভেনলি দাও আসে আর তাকে বলে তার কাছে ঝাওয়ের রেখে যাওয়া সেই ইমোর্টাল হার্ট আছে, কিন্তু এটা দেওয়ার পরেও তাকে বাঁচানো সম্ভব না কারণ তার শরীরে কোনো মাংস নেই। হিজি তখন তাকে বলে আপনি আমার রক্ত মাংস নেন, কিন্তু তাকে ঠিক করে দিন। হেভেনলি দাও তাকে আবারও ভেবে দেখতে বলে, কিন্তু হিজি এতে রাজি হয়ে যায়। তখন দাও শুধু তাকে এটা বলে এখন তাকে আমি যে ডিমন হার্ট দিচ্ছি এটা যদি পরবর্তীতে আর কখনো নষ্ট হয় সে পরবর্তীতে আর কখনোই জন্ম নিতে পারবে না। এটা বলেই সেই দাও সেখানে থেকে চলে যায় আর হিজি সেই হার্ট ঝাওয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে মাংস এবং রক্তের বিনিময়ে ঝাওকে পুনরায় জন্ম নেওয়ার সুযোগ করে দিয়েছিল। এটাই ছিল তাদের আগের জীবনের কাহিনী। এখন তারা আবারও প্রেজেন্ট টাইমে ফিরে আসে। যেহেতু আগের জন্মের সবকিছু ঝাও জেনে গিয়েছিল এজন্য সে এখন আর হিজিকে ভুল বোঝে না। তার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছিল কে আসল দোষী, আর একই সাথে জাংও সবকিছু জেনে গিয়েছিল। কিন্তু তারপরেও তারা এই অসুখ থেকে মুক্ত হওয়ার জন্য ঝাওকে মারার আদেশ দেয় আর ওই সব লোকগুলো তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। এমন সময় সেখানে বাবাও এবং জিয়াও পৌঁছে যায়। তারা এখন এদের দুইজনকে উদ্ধার করে নিয়ে চলে যায়। তখনই হিজির হার্টের ভেতরে আবারও সেই ডিমনটা অ্যাটাক করে। হিজি যেহেতু এখন সবকিছু জেনে গিয়েছে তাই সে বুঝতে পেরেছে এই সবকিছু এই ডিমনেরই কাজ। কিন্তু সেই ডিমন এখন হাসছিল আর বলছিল আমার ডিমন রুট তুমি খুঁজে না পেলে কখনোই আমাকে ধ্বংস করতে পারবে না। প্রত্যেকবার আমি তোমার সঙ্গেই জন্মগ্রহণ করব, আর কিছুদিনের মধ্যেই যদি আবার আমি তোমার সঙ্গে একীভূত হয়ে যাই তোমার পুরো শরীর আমি দখল করে নিব, তারপরে কেউ আর আমাকে আটকাতে পারবে না। এটা বলেই হাসতে থাকে। হিজি তখন প্রচন্ড রেগে যায় আর তাকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু তার কিছুই হয় না কারণ এই ডিমন তারই অংশ ছিল। সে চাইলেও এটাকে কোনোভাবেই সরাতে পারবে না। ডিমনটা শুধু তাকে বলে যদি তুমি ঝাওয়ের সঙ্গে বেশি দিন থাকতে চাও তাহলে সেই ফ্লাওয়ার স্লেভদের কাছে থেকে দূরে থেকো। এখন সে আবারও তার সজ্ঞানে ফিরে আসে। তখনই সে দৌড়ে ঝাওয়ের কাছে যেতে থাকে আর যেতে যেতে সে ঝাওয়ের কথা বারবার মনে করছিল। তার জন্য ঝাওকে কতটা কষ্ট পেতে হয়েছে সেই সবকিছু ভাবছিল। যখন সে প্রাসাদে ফিরে যায় তখন দেখতে পায় ঝাওয়ের অবস্থা খুবই খারাপ। তাকে রিকভার হওয়ার জন্য বাথটাবে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু চারিদিকে তার ছুরি লেগে আছে। হিজি এখন তাদের সবাইকে সেখানে থেকে বেরিয়ে যেতে বলে। তারা চলে যাওয়ার পরে সে এখন একটা একটা করে ছুরি ঝাওয়ের শরীর থেকে বের করছিল যেগুলো অনেক বিষাক্ত ছিল। সে বুঝতে পারছিল ঝাওয়ের কতটা কষ্ট হচ্ছে। সে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। ঝাওয়ের এখন জ্ঞান ফিরে আসলে সে জানতে পারে হিজির আগের সবকিছু মনে পড়ে গিয়েছে। হিজি এখন এই সবকিছুর জন্য তার কাছে মাফ চায়। ঝাও তার কাছে মাফ চায় তাকে ভুল বোঝার জন্য। তারা দুইজনই এখন একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। মানে তাদের দুজনের ভেতরকার ভুল বোঝাবুঝি প্রায় এক নিমিষেই সবকিছু শেষ হয়ে গেল।
এদিকে জেনারেল জিয়াওকে দেখি, তাকে রাজদরবারে ডেকেছিল কারণ রাজার এখন তাকে প্রয়োজন, তিনি তাকে যেতে বলেছেন। তখনই সেখানে বাবাও আসে আর সে তার জন্য একটা চুলের ফিতা নিয়ে এসেছিল। জিয়াও এটা নিচ্ছে না জন্য সে বলে, তোমার কি এটা পছন্দ না? তখন জিয়াও সেটা নিয়ে নেয় আর বলতে থাকে, না এটা আমার পছন্দ। এটা বলেই তারা দুইজন খুনসুটি শুরু করে দেয়। এখন তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। এদিকে ঝাও যখন হিজির চুলা ছেড়ে দিচ্ছিল, সে তাকে জিজ্ঞাসা করে তার নাম ঝাও কে দিয়েছে। সে বলে, গড হওয়ার আগের কোনো কিছু আমার মনে নেই, আমি জানি না। তখনই হঠাৎ হিজির চোখ লাল হয়ে ওঠে আর সে দেখতে পায় ঝাও তার কোলে শুয়ে আছে এবং সে মারা যাচ্ছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ঝাওকে জড়িয়ে ধরে। সে তাকে বলে এক্ষুনি সে কি দেখলো। ঝাও বলে, চিন্তা করো না, আমি মরবো না, এখনো আমাদের অনেক জীবন বাকি আছে। কিন্তু হিজির ভয় হচ্ছিল এটা আবার সত্যি না হয়ে যায় আর সে এমনটা কেন দেখলো হঠাৎ করে। ঝাও তাকে চিন্তা করতে বারণ করে আর হিজি তাকে বলে সেই যেই পোকা তৈরি করছিল ওটা যেন দ্রুত তৈরি করে, ওইটার সাহায্যে সে দ্রুত ডিমন রুট বের করে সেটা নষ্ট করতে চায়। ঝাও বলে, ঠিক আছে, আমার আর অল্প কিছু সময় লাগবে সেটা তৈরি করতে। তখনই বাহিরে বাবাওয়ের আওয়াজ পেয়ে সে ঝাওকে জিজ্ঞাসা করে, তাহলে কি বাবাও কি আমাদের সন্তান? ঝাও তখন হ্যাঁ বললে সে বাহিরে যায় এবং দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে। ঝাও বাবাওয়ের স্মৃতিগুলো ফিরিয়ে দেয়। তখন সেও বুঝতে পারে যে হিজি হলো তার মা এবং ঝাও হলো তার বাবা। এই সব কিছু দেখে তো জেনারেল জিয়াও অবাক হয়ে যায়। অন্যদিকে জাংকে দেখতে পাই, তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু তার কাছে থাকা সমস্ত ফ্লাওয়ার স্লেভরা মারা গিয়েছিল, তাই সে এখন কার রক্ত খেয়ে বেঁচে থাকবে। তার শরীরে অসহ্য জ্বালা পোড়া হতে থাকে। সে চিৎকার করে বলতে থাকে, তুমি তো আমাকে বলেছিলে কিভাবে ঝাও এবং ওই হিজিকে ধরতে হবে, তুমি নাকি আমাদের সবাইকে মানুষ বানিয়ে দেবে, তাহলে এখন এত কষ্ট হচ্ছে তুমি সামনে আসছো না কেন? মানে সে ওই ডিমনটাকে বলছিল। তখন সেই ডিমন তাকে বলে সে যেই মেয়েকে হিজি ভাবছে সে আসল হিজি নয়, আসল হিজি অনেক আগেই মারা গিয়েছে। সে যেন তাকে এখানে নিয়ে আসে, মারে এবং স্যাক্রিফাইস করে, তাহলেই সে আবারও মানুষ হতে পারবে। এসব কিছু বলে কান্নাকাটি করছিল। তখনই সেখানে রং আসে। যেহেতু কারাগারে অনেক ফ্লাওয়ার স্লেভদেরকে বন্দি করে রাখা আছে, তাই সে তাদের রক্ত জোগাড় করে তাকে দেয়, যেটা খেয়ে সে সুস্থ হয়ে যায়। এখন তারা দুইজন মিলে প্ল্যান করে কিভাবে তারা ওই হিজিকে নিয়ে আসবে, আর তারা দুইজন মিলেই পুরো বিশ্বে ফ্লাওয়ার স্লেভ ছড়িয়ে দিয়ে শাসন করবে। পরদিন সকালে জাং হিজির সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে বলে, আমি জানি কিভাবে তোমার ভেতরে থাকা সেই ডিমন রুট রিমুভ করা যাবে। হিজি বলে, তুমি কি আবারও আমাকে ফাঁসাতে এসেছো? তুমি কেন আমাকে সাহায্য করতে চাও? জাং তখন তাকে বলে তার মধ্যে থাকা সেই ডিমন রুট রিমুভ করে দিলে তারাও এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে এবং মানুষ হতে পারবে। কিন্তু হিজি তাকে মানা করে দেয় এবং বলে তার সাহায্যের কোনো প্রয়োজন নেই। জাং তখন তাকে বলে, ঠিক আছে, যদি তোমার প্রয়োজন হয় তাহলে মাউন্টেনে এসে আমার সঙ্গে দেখা করো। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। এদিকে বাও বাও এবং ঝাও দুইজন মিলে সেই পোকাটা তৈরি করে ফেলেছিল। আর মাত্র একটা উপাদান বাকি ছিল, সেটা হচ্ছে ভোরের আলো। এজন্য সেই দিন মাঝরাতে বাও বাও, জিয়াও, হিজি এবং ঝাও চারজন মিলে মাউন্টেনের উপরে বসে পড়ে। তারা একসঙ্গে সূর্য উদয় দেখছিল। আর এই সুযোগে ঝাও প্রথম সূর্য উদয়ের আলোটা কালেক্ট করে নেয়। এখানে তারা চারজন এখন ফ্যামিলি হয়ে গিয়েছিল। তারা অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে রংকে দেখতে পাই, সে এখন কারাগারে যায় এবং সেখানে যতগুলো ফ্লাওয়ার স্লেভদেরকে বন্দি করে রাখা ছিল তাদের সবাইকে মুক্ত করে দেয়। একই সাথে সেখানে থাকা গার্ডগুলোকেও মেরে ফেলে। কি ঝাও, হিজি এবং তাদের পরিবারের সকলে অনেক বেশি খুশি ছিল। তারা পুরো পরিবার মিলে খুবই আনন্দে দিন কাটাচ্ছিল। তখনই হঠাৎ গ্রামের সব মানুষেরা আবারও আগের মতো সেই অসুখে অসুস্থ হয়ে যায়। তারা সবাই এসে হিজির কাছে থেকে সাহায্য চাইতে শুরু করে। ঠিক 100 বছর আগে যেমন ঘটনা ঘটেছিল, আবারও একই ঘটনা ঘটার কারণে সে একটু ট্রমাটাইজ হয়ে যায়। কিন্তু ঝাও তাকে সামলে নেয়। সে ভাবছিল এই অসুখ আবারও কিভাবে ছড়ালো। তখন একজন সৈনিক এসে জিয়াওকে জানায় রং তাদের জেলখানা ভেঙে সমস্ত ফ্লাওয়ার স্লেভদেরকে মুক্ত করে নিয়ে গিয়েছে। আর গ্রামের মানুষদের মাঝে যেসব অসুখ ছড়িয়েছে সেই একই অসুখ রঙেরও হয়েছে। এটা শুনে হিজি অবাক হয়ে ভাবতে থাকে, কিন্তু এই অসুখ কিভাবে ছড়ালো? তখনই তার মনে পড়ে প্রাসাদ থেকে বের হওয়ার আগে তার বাবা যখন তাকে চড় মেরেছিল, তখনই তার ভেতরে থাকা সেই ডিমনটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর ওই ডিমন জেগে ওঠা মাত্রই সে রংকে একটা কামড় দিয়েছিল। তার মানে এভাবেই সেই অসুখগুলো আবারও ছড়িয়েছে। এবার সে বেশি তাড়াহুড়ো না করে প্ল্যান অনুযায়ী আগায়, কারণ হিজি চাইছিল এবার অবশ্যই সে এই সব কিছুর একটা ইতি টানবে। প্রথমে তারা ওই ইনফেকশন হওয়া সকল মানুষদেরকে একত্র করে একটা জায়গায় বন্ধ করে রাখে, যেন তাদের ইনফেকশন অন্যদের মাঝে না ছড়াতে পারে। সে তাদের রাজ্যের সব থেকে ভালো ভালো ডাক্তারদেরকে ডাকে এবং তাদেরকে বলে দেয় কিভাবে এটা চিকিৎসা করতে হবে। এখন তো পুরোপুরি নিরাময় হবে না, তবে মানুষদেরকে শান্ত করার জন্য সে প্রাথমিক চিকিৎসা তাদেরকে দিতে শুরু করে। আর এর বাকিটা সে তাদেরকে পরে বলবে। এরপরে সে গিয়ে তার বাবা অর্থাৎ এই রাজ্যের রাজার সঙ্গে গিয়ে দেখা করে। যদিও সে তার বাবার উপরে অনেক রেগেছিল, কিন্তু সে দেখতে পায় তার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। তার বাবা জানায় রং তাকে এক ধরনের বিষ দিয়েছে। ডাক্তার বলেছে এই বিষ তার হার্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে, তিনি আর বাঁচতে পারবেন না। এমনকি গ্রামের সব মানুষদেরকে ওই রঙে ইনফেকশন ছড়িয়েছে।
এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায়, রংকে মারতে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে আটকায় আর বলে আমার হাতে আর বেশি সময় নেই, একটু দাঁড়াও। তার বাবা এখন তাকে একটা মাস্ক দেখায় আর বলে ছোট থেকে আমি তোমাকে বাবার আদর দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম সবার আড়ালে তোমার কিছুটা খেয়াল রাখার, তুমি আমাকে মাফ করে দিও। এই মাস্ক দেখে হিজি বুঝতে পারে ছোটবেলায় যে লোকটা সব সময় তার সঙ্গে খেলা করত, তাকে সময় দিত, তার কেয়ার করত এবং জেলখানায় তাকে খাবার নিয়ে গিয়ে দিত, সে আর কেউ নয় বরং তার বাবাই ছিল। এটা জানার পর যদিও সে তার বাবার সঙ্গে মন খুলে কথা বলতে পারে না, শুধু সে তার বাবাকে বলে আমি তোমাকে মাফ করে দিলাম, তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই, আর তোমার এই অসুখ আমি সারিয়ে তুলব। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তখন তার বাবার হাতে হিজির মায়ের একটা চুড়ি ছিল। এখন হিজির জন্মের সময়টা দেখানো হয়। জন্মের সময় হিজিকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু হিজির মাও ছিল একদম তার মতোই দুরন্ত। সব সৈনিকদেরকে মেরে সে নিজের বাচ্চাকে উদ্ধার করেছিল। তখনই সেখানে রাজা এবং বাকি সৈনিকেরা চলে আসে। তারা রানীমাকে বোঝাতে থাকে যে বাচ্চাটি জন্ম থেকেই মৃত। সে যেন বাচ্চাটির দিকে একবার তাকায়। যখন সে বাচ্চার দিকে তাকায় দেখতে পায় বাচ্চার শরীরে অসংখ্য ক্ষতর দাগ। তখনই বিদ্যুৎ চমকানো মাত্রই সেই বাচ্চাটা জেগে ওঠে আর সব ঠিক হয়ে যায়। এটা দেখে রাজা রানী দুইজনে অনেক অবাক হয়ে যায় এবং বাচ্চাটিকে রেখে দিতে চায়। তবে সেখানে থাকা লোক তাদেরকে রিকোয়েস্ট করছিল বাচ্চাটিকে মেরে ফেলার জন্য, কারণ বাচ্চা যখন জন্ম নিয়েছিল তার মধ্যে কোনো হার্ট ছিল না, তার চোখের রং লাল ছিল এবং তার শরীরে অগণিত কাটা চিহ্ন ছিল। এই সবকিছুই খারাপ কোনো ইঙ্গিত দিচ্ছে বাচ্চাটিকে যেন পুড়িয়ে ফেলা হয়। কিন্তু নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রাজা সেই বাচ্চাটিকে মারে না, বরং সেই বাচ্চাটাকে বড় হওয়া পর্যন্ত কারাবাসের সাজা দেওয়া হয় এবং তিনি সেখানে থেকে চলে যান। রাজা মশাই এই সবকিছু ভাবছিলেন এবং তার স্ত্রীকে অনেক বেশি মিস করছিলেন। এদিকে ঝাও এখন ডিমন রুট খুঁজে বের করার সেই পোকাটা তৈরি করে ফেলেছিল, তাই সে এখন হিজিকে নিয়ে একটা রুমে গিয়ে বসে। হিজি সেই পোকা খেয়ে ফেলে, সাথে সাথে তার ভেতরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই পোকা চারিদিকে ঘুরে বেড়ায়। ঝাও তার পাশে বসে ডিমন রুট খোঁজার চেষ্টা করছিল, কিন্তু এরপরেই সে জানতে পারে সেই ডিমন শেকড়টা আসলে হিজির শরীরের ভেতরেই নেই। এটা শুনে হিজি বলে তাহলে আমার সব কষ্ট বৃথা হলো। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরেই ঝাওয়ের সঙ্গে হেভেনলি দাও দেখা করতে আসে। ঝাও অনেক বেশি রেগে তাকে জিজ্ঞাসা করে সেই ডিমন রুট কোথায় আছে, সে কেন তাদেরকে বলে দিচ্ছে না। দাও তাকে বলে গত জন্মেই সে তাকে বলেছিল এই মেয়েটিকে মেরে ফেলতে, যদি তখনই সে তাকে মেরে ফেলতো তাহলে এত সমস্যা হতো না। আর এই পুরো পৃথিবীতে শুধুমাত্র এই ডিমন রুট সে এবং হিজি মিলেই খুঁজে বের করতে পারবে, এছাড়া আর কেউ পারবে না। এটা শুনে ঝাও প্রচন্ড রেগে যায় আর তাকে বলতে থাকে সেই ডিমন রুটের ব্যাপারে তাকে বলে দিতে, কারণ হিজির কষ্ট সে আর সহ্য করতে পারছে না। দাওয়ের সঙ্গে এমন আচরণ করায় সেও রেগে যায় আর ঝাওকে আঘাত করতে থাকে। তখনই সেখানে বাও চলে আসে। সে উল্টো আবার হেভেনলি দাওকে আঘাত করে আর তাকে বলে তোমার সাহস কিভাবে হলো আমার বাবার গায়ে হাত দেওয়ার। দাও তাকে জিজ্ঞাসা করে সে তাকে চিনতে পেরেছে। বাবা বলে অবশ্যই আপনাকে চিনতে পেরেছি, ছাতার দোকানে আপনি আমার সঙ্গে বেয়াদবি করেছিলেন না, এখন আমার বাবাকে মারার চেষ্টা করছেন, আমি আপনাকে ছাড়বো না। তখন দাও বলে তোমার বাবা দেখো ঠিক হয়ে গিয়েছে। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। কেন যেন হেভেনলি দাও এই বাবাকে অনেক ভয় পায়, বিষয়টা পরবর্তীতে জানতে পারবেন। এদিকে হিজি এখন যখন সেই অসুস্থ লোকদের কাছে যায় তখন সে আবারও দেখতে পায় এই সবগুলো মানুষ মারা গিয়েছে। এটা দেখে তার অনেক খারাপ লাগে। ঝাও সেখানে আসলে সেই মানুষগুলো ঝাওকে অ্যাটাক করে বসে, কারণ তারা শুনেছিল ঝাওয়ের রক্ত মাংস পান করলে নাকি তারা ঠিক হয়ে যাবে। তখন সেখানে জিয়াও সৈনিকদেরকে নিয়ে আসে আর সেই লোকগুলোকে আটকায়। হিজিও তাদেরকে অনেক শাসন করে। তখন তারা সবাই এবার কান্নাকাটি করে তাকে রিকোয়েস্ট করতে থাকে তাদেরকে বাঁচানোর জন্য। এগুলো দেখে হিজির মন অনেক খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে এই মানুষগুলোকে সে বাঁচাবে। এখন সে সারা রাত জেগে বই ঘেটে তার ডিমন রুট খুঁজে বের করার সেই উপায় খুঁজতে থাকে। যখন সে অনেক ক্লান্ত হয়ে যায় তখন সে ঝাওয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। হিজির আগের জন্মের কষ্ট এবং এবারও সে এত কষ্ট পাচ্ছে এটা ঝাও দেখতে পারছিল না। সে ঠিক করে যেভাবেই হোক এবার সে হিজিকে বাঁচাবে আর একই সাথে এইসব মানুষদেরকেও। তাই সে এখন বাউবাউকে ডাকে, তার হার্ট 2 ভাগ করে 1 ভাগ বাউবাউকে দিয়ে দেয়, 1 ভাগ নিজের কাছে রাখে। সে বলে পূর্ণিমার রাত আসতে চলেছে, সেই সময় ফ্লাওয়ার স্লেভ আমাদের উপরে অ্যাটাক করবে, তাই তোমার পাওয়ার বাড়ানোর জন্য আমি তোমাকে এটা দিলাম। এটা বলেই সে তার মাকে তার কাছে রেখে ওখানে থেকে চলে যায়। এখন সে জিয়াওয়ের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে। সে জানায় আজকে সে তার ইমর্টাল হার্ট ব্যবহার করে এই গ্রামে থাকা সমস্ত মানুষদেরকে সুস্থ করে দেবে। প্রায় 28,000 রোগীকে সুস্থ করার জন্য তার উপরে হাজার হাজার বজ্রপাত পড়বে, যার ফলে সে একদম পুরো ছাই হয়ে যাবে। এই সময় সে এবং তার গার্ডরা যেন তাকে প্রোটেক্ট করে, কেউ যেন সেখানে না আসতে পারে। একই সাথে তাকে ইনশিওর করতে হবে যতগুলো ফ্লাওয়ার স্লেভ আছে সবাইকে মেরে ফেলতে হবে। আর সে মারা যাওয়ার পরে হিজি এবং বাউবাউয়ের যেন খেয়াল রাখে। এসব কিছু বলার পরেই তারা গভীর রাতে সেই কাজ শুরু করে দেয়। জিয়াও এবং তার সৈনিকেরা তাকে গার্ড দিচ্ছিল এবং সে তার সমস্ত পাওয়ারের সাহায্যে পুরো গ্রামের মানুষদেরকে সুস্থ করে দেয়। একে একে সকল মানুষের রোগ ভালো হতে থাকে। যাদের মাঝেই সেই আলো পড়ছিল তারা সবাই সুস্থ হয়ে যাচ্ছিল। কিন্তু এটা করার ফলে হেভেনলি দাও এখন তাকে শাস্তি দিতে শুরু করে।
এটার শাস্তি ছিল 2800 স্ট্রাইক। হেভেনলি দাও প্রথমে তাকে থামতে বলে, কিন্তু যখন সে থামে না তখন তার উপরে স্ট্রাইক পড়তে শুরু করে। একের পর এক বজ্রাঘাতে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। জিয়াও আর এই সব কিছু দেখতে পারছিল না। সে তাকে প্রোটেক্ট করার জন্য সেই বজ্রপাতের সামনে গিয়ে দাঁড়ায়। আর সেখানে থাকা সমস্ত সুস্থ মানুষেরাও এটা বলে ঝাও যেহেতু নিজের প্রাণের বিনিময়ে তাদেরকে বাঁচিয়েছে, তারাও এখন তাকে প্রোটেক্ট করবে। তারা সবাই এখন ঝাওকে ঘিরে ধরে আর উপরে তাকিয়ে বলতে থাকে আমাদের উপরে স্ট্রাইক ফেলুন, তাকে মারবেন না। কিন্তু হেভেনলি পানিশমেন্ট তো মানুষের উপরে পড়ে না, এটা শুধু ইমোর্টালদের জন্য। এগুলো দেখে হেভেনলি দাও বলে যে মানুষেরা এক সময় ঝাওয়ের রক্ত মাংস খেয়ে তাকে মেরে ফেলেছিল এবং নিজে বেঁচে ছিল, তারাই কিনা আজকে নিজের প্রাণের বিনিময়ে তাকে বাঁচাতে চাইছে। কি অদ্ভুত বিষয়। এটা বলেই সে এখন স্ট্রাইক দেওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে হিজি এবং বাউবাউ যখন মানুষদের চিৎকার শুনতে পায় তখন তারা বাহিরে বেরিয়ে আসে। বাহিরে আসার পরে সেই লোকগুলো যখন সরে যায় তখন হিজি ঝাওয়ের এত খারাপ অবস্থা দেখে একদম ভেঙে পড়ে। সে এখন তার কাছে গিয়ে অনেক কান্না করতে শুরু করে আর বলতে থাকে তোমার কি হয়েছে, কি করেছো তুমি। জিয়াও তখন তাকে সবকিছু খুলে বলে। যাহা বলে এই সবকিছু করার আগে সে হিজির ভেতরে থাকা ওই ডিমনটাকে সিল করে দিয়েছে যেন সে বাহিরে বের হতে না পারে। এখন থেকে সে সুখে শান্তিতে থাকতে পারবে। আর এই গ্রামের মানুষরাও সব যেহেতু সুস্থ হয়ে গিয়েছে তাদের আর কোনো সমস্যা হবে না। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। হিজি প্রচন্ড কান্না করে। সে তাকে ঘরে নিয়ে যায়। এরপরে দিন রাত তার সেবা করতে থাকে। অনেক দিন কেটে যায় কিন্তু তবুও ঝাওয়ের জ্ঞান ফিরে আসে না। অনেক আশা নিয়ে হিজি তার কাছে থাকা সেই বাঁশি বাজায়। মনে করে ঝাও হয়তো এবার তার কথা শুনবে, তার দিকে ফিরে তাকাবে, জেগে উঠবে, কিন্তু সে জেগে ওঠে না। যেটা দেখে সে অনেক বেশি কষ্ট পেয়ে কান্না করতে থাকে। তখনই সেখানে জিয়াও দৌড়ে চলে আসে। সে হিজিকে জানায় সেই ভার্ডেন টিকেসি রোগ আবারও তাদের পুরো শহরে ছড়িয়ে পড়েছে আর এবার তো একবারে মহামারী আকার ধারণ করেছে। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। বাইরে গিয়ে এই সবকিছু দেখে সে মনে মনে ভাবতে থাকে কিন্তু ঝাওয়ের তো কোনো একজনকে মিস করার কথা না। যদি সবার রোগ সেরে যেয়ে থাকে তাহলে আবার কিভাবে ছড়ালো। এদিকে বাবাকে দেখি সে এখন হেভেনলি দাওয়ের কাছে যায়, তার গলা চেপে তাকে ধরে আর বলে সে যেন যেভাবেই হোক তার মায়ের সেই ডিমন রুট নষ্ট করে ফেলে। হেভেনলি দাও বলে সেই রুট একমাত্র তোমার বাবাই নষ্ট করতে পারবে, এছাড়া আর কেউ পারবে না। আর আমার গলা এখন ছেড়ে দাও, নয়তো আমি রেগে যাব। এটা শুনে বাবাও তাকে ছেড়ে দেয় আর এরপরে তার কাছে গিয়ে অনেক কিউট ভাবে তাকে বলতে থাকে প্লিজ আমাকে বলুন না এটা কিভাবে নষ্ট করা যাবে প্লিজ। তখনই আমরা দেখতে পাই দাওয়ের কাছে সেই কয়েনগুলো আছে, যেই কয়েনগুলো বাও তার সঙ্গে প্রথম দিন দেখা করে এবং ছাতা কিনে তাকে দিয়েছিল। এতেই বোঝা যাচ্ছে যে হেভেনলি দাও আসলে বাওকে পছন্দ করে। দাও এখন শুধু তাকে একটা কথাই বলে, একটা ডিভাইন হার্টই পারে আর একটা ডিভাইন হার্টকে জীবন্ত করতে। এটা বলেই সে বাওকে অজ্ঞান করে তার মাথায় একটা ক্যাপসুল বেঁধে দেয় আর বলে আশা করি এটা কখনো তোমার ব্যবহার করতে হবে না। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। এদিকে হিজি এবং জিয়াও একটা লোকের ব্যাপারে জানতে পারে, তাকে সন্দেহ করে তাকে ধরে ফেলে, যে কিনা তাদের মাঝেই মিশেছিল। তারা এখন তাকে জেরা করে জিজ্ঞাসা করে কে এটা ছড়িয়েছে। তখন সে বলে রং তাকে পাঠিয়েছে। আর যখন ঝাও তার পাওয়ারের সাহায্যে সবাইকে ঠিক করে দিচ্ছিল তখন জ্যাং রংকে ঠিক হতে দেয়নি। একমাত্র সেই ছিল যে কিনা অসুস্থ ছিল আর সে নিজের স্বার্থ হাসিলের জন্য সবার মাঝে এই রোগটা আবারও ছড়িয়ে দিয়েছে, কারণ সে মনে করে ঝাওয়ের রক্ত মাংস পান করলে সে অমর হয়ে যাবে আর সে এটাই হতে চায়। এটা শুনেই হিজি বুঝতে পারে যে ঝাও বিপদে আছে। অন্যদিকে রংকে দেখতে পাই এখন সে তার সৈনিকদেরকে নিয়ে গিয়ে সেই বাড়িতে হামলা করে দেয়। ঝাও সেখানে একাই ছিল। এই সুযোগে সে দ্রুত গিয়ে ঝাওয়ের রক্ত মাংস পান করে। এটা করার ফলে রং এখন ফ্লাওয়ার স্লেভে পরিণত হয়ে যায়। সে তার ওই ফুল উপড়ে ফেলে আর অমর হয়ে যায়। তারপরে সে তার সৈনিকদেরকে হুকুম করে ঝাওকে মেরে ফেলার জন্য। ততক্ষণে হিজি সেখানে এসে ঝাওকে উদ্ধার করে নেয়, কিন্তু রংকে যে সে আঘাত করেছিল রঙের কিছুই হয় না। রং ছিল তার চাচাতো ভাই। সে এখন তাকে ওই সবকিছু বলে দেয় যে তার মা এবং তার বাবা দুইজনের মৃত্যুর পেছনে তারই হাত আছে। দুইজনকেই সে বিষ দিয়ে মেরেছে। এটা শুনে সে প্রচন্ড রেগে তাকে আবারও আঘাত করে, কিন্তু রঙের কিছুই হয় না। সে এখন হাসতে হাসতে ওপরে তাকিয়ে বলতে থাকে বাবা দেখেছো, এখন আমি এই রাজ্য জয় করে নেব। তোমার আত্মা এখন ওপারে গিয়ে শান্তি পাবে। আমি এখন হয়ে যাব এই পুরো রাজ্যের রাজা। তোমার স্বপ্ন আমি পূরণ করব। এরপর সে হিজিকে বলে বারবার সে এত ছুটোছুটি না করে আর নিজের এবং বয়ফ্রেন্ডের প্রাণেভাবে বাজি না রেখে সে যেন তাদের কাছে চলে আসে। জ্যাং তার মাধ্যমে একটা রিচুয়াল করবে যার ফলে তাদের সবার অভিশাপ কেটে যাবে এবং সবাই ঠিক হয়ে যাবে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায়। রং এখন জ্যাং এর সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে বলতে থাকে যে সে ইমোর্টাল হয়ে গিয়েছে। এখন এরপরে তারা কি করবে। জ্যাং তাকে বেশি উতলা হতে বারণ করে। এখন তারা শুধু অপেক্ষা করবে।
কারণ তারা তাদের উদ্দেশ্যের একদম কাছে চলে এসেছে। তাড়াহুড়ো করলে চলবে না। অন্যদিকে হিজিকে দেখি শহরের সব মানুষদের কেমন উন্মাদ হতে দেখে এবং এত সব মানুষদেরকে মরতে দেখে সে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার ঘুম ভাঙে তখন সে আবারও রুম থেকে বের হতে চাইছিল, কিন্তু বাবাও তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। সে এখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমি চাই না আমার বাবা মা দুজনেই হারিয়ে যাক, আমি তোমাদের দুজনকেই অনেক বেশি ভালোবাসি। সে বাবার চোখের পানি মুছে দেয় আর তাকে বলে তার বাবা যেহেতু অসুস্থ, ফ্লাওয়ার স্লেভরা তাদেরকে অ্যাটাক করতে পারে, সে যেন তার বাবাকে গার্ড করে। আর হিজি বাইরে যাচ্ছে অসুস্থ মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, এখন তার রেস্ট করলে চলবে না। এটা বলেই সে বাবাকে ওখানে রেখে বাইরে চলে যায়। তখনই একজন সৈনিক তাকে বলে জিয়াও তাকে প্রাসাদেই থাকতে বলেছে, অসুস্থ মানুষদের কাছে যেতে বারণ করেছে। হিজি তার দিকে তাকাতেই দেখতে পায় এই ছেলেটি মারা যাচ্ছে, তাই সে ওই ছেলেকে অনেক শক্তভাবে বলে সে যেন একদমই ঘোড়ায় না চলে আর অবশ্যই যেন তার এই কথা মান্য করে। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তখন ছেলেটি অবাক হয়ে তাকে পেছনে থেকে দেখতে থাকে। এদিকে হিজি এখন জাংয়ের সেই মাউন্টেনে যাচ্ছিল, তখনই তার ভেতরে থাকা ডিমন মেয়েটি বেরিয়ে এসে তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে সে যেন জ্যাংয়ের কাছে না যায়। তার ভেতরে থাকা ডিমনকে যদি এই জ্যাং রিফাইন করে ফেলে তাহলে এই ডিমনের সঙ্গে সঙ্গে হিজিও মারা যাবে। হিজি বলে আমার জীবন গুরুত্বপূর্ণ নয়, আমি চাই আমার দেশের সব মানুষ যেন বাঁচে, একটা প্রাণের বিনিময়ে যদি 1000 মানুষ বাঁচে তাতে আমি খুশি। এটা বলেই সে ডিমনের কথা না শুনে জ্যাং এর সঙ্গে গিয়ে দেখা করে। জ্যাং এখানে তাকে চা খেতে দেয়, সে বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করতে বলে। জ্যাং তখন তাকে পথ দেখিয়ে দেয় আর এই বিষয়টা সেই সৈনিক দেখে ফেলে যাকে সকালেই হিজি ফলো করতে বারণ করেছিল। তখনই তাকে একটা ফ্লাওয়ার স্লেভ পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয় আর সে ওখানেই পড়ে যায়। পরদিন সকালে জিয়াও যখন হিজির সঙ্গে দেখা করতে যায় তখন বাবার কাছে জানতে পারে সে কোথাও একটা গিয়েছে, এখনো বাড়িতে ফিরে আসেনি। তাদের কথার মাঝে একটা ঘোড়া চলে আসে যার উপরে আহত সৈনিকটা ছিল। ছেলেটা এখন জিয়াওকে সবকিছু বলে দেয় যে সে হিজিকে ওই জ্যাংয়ের কাছে দেখেছে, হিজি বিপদে আছে, সে যেন দ্রুত গিয়ে হিজিকে বাঁচায়। তখন জিয়াও তার সৈনিকদেরকে নিয়ে হিজিকে বাঁচাতে চলে যায় আর বাবাও তার বাবাকে গার্ড দেওয়ার জন্য সেখানেই ছিল। সেই সৈনিকটা এখন মৃত্যুর আগে তার বাবার কথা মনে করছিল আর বলছিল, বাবা তুমি আমাকে আজ দেখলে হয়তো গর্ব করতে, আমি এই দেশের জন্য নিজের প্রাণ দিয়েছি, আমার জীবন দেওয়া বৃথা যায়নি। এটা বলেই সে মারা যায়। অন্যদিকে জাং এখন হিজিকে বেঁধে ফেলেছিল। সে রংকে বলে তার সৈনিকদেরকে নিয়ে গিয়ে গুহার বাহিরে পাহারা দিতে, আর এরপরে সে তার পাওয়ার এবং ফ্লাওয়ার স্লেভদের মাধ্যমে চারিদিকে একটা ব্যারিয়ার তৈরি করে। হিজির মধ্যে এখন তারা ডিমন রিফাইনিং কাজ শুরু করে দেয়। ততক্ষণে বাহিরে জেনারেল জিয়াও এবং বাবাও চলে এসেছিল। ভেতরে থেকে হিজির চিৎকার শুনে বাবাও এবং জিয়াও সেই ফরমেশন ভাঙার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। ততক্ষণে সেখানে আবার রং তার সৈনিকদেরকে নিয়ে চলে এসেছিল জিয়াওকে মারার জন্য। বাবায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখনই তার হেভেনলি দাওয়ের বলা কথা মনে পড়ে যে একটা ডিভাইন হার্টই পারে আর একটা হার্টকে জীবিত করতে। এটা মনে করেই তার বাবা তাকে যেই অর্ধেক হার্ট দিয়েছিল সেই হার্ট সে আবারও ঝাওয়ের মাঝে ফিরিয়ে দেয়। আর এটা করার ফলে বাবায়ের মারা যাওয়ার কথা ছিল, কিন্তু হেভেনলি দাও যেহেতু তার মাথায় একটা বিটস বেঁধে দিয়েছিল ওইটার কারণে সে বেঁচে যায় আর একটা শিশু বাচ্চায় পরিণত হয়ে যায়। এটা দেখে এখন সে বাবাকে নিজের সঙ্গে বেঁধে নেয় আর তাদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়। ভেতরে জাং এবং বাকি ফ্লাওয়ার স্লেভরা এখন হিজিকে সেই ফরমেশনের মধ্যে আটকে রেখেছিল এবং তাদের কাজ হয়ে গিয়েছিল। তখনই দেখতে পাই হিজির মাঝে থাকা সেই ডিমন এখন হাসছে এবং বলছে, অনেক বছর আমি আমার শরীর পাইনি, কিন্তু এবার তোমার শরীর আমার হয়ে গেল, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। জাং যখন দেখে কাজ হয়ে গিয়েছে তখন সে এবং বাকি সবাই ফ্লাওয়ার স্লেভরা দেখতে পায় তাদের লাল রঙের চোখ এবং সেই ফুলের ট্যাটু এখনো গায়েব হয়নি, মানে তারা এখনো ফ্লাওয়ার স্লেভ আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তখনই হিজি অর্থাৎ সেই ডিমন মেয়েটি জেগে ওঠে। সে এখন জ্যাংয়ের কাছে যায় আর বলে, আমার অর্ধেক ডিমন হার্ট তোমার কাছে রাখার জন্য ধন্যবাদ, আর আমাকে এই মানব শরীর পেতে সাহায্য করার জন্যও ধন্যবাদ। জ্যাং তখন বুঝতে পারে যে এই 100 বছর এই ডিমন শুধু তাকে ব্যবহার করেছে, তাকে মিথ্যে বলেছে। এখন উল্টো তারাই তাকে মারতে চায়, কিন্তু হিজি তাদের সবাইকে কন্ট্রোল করে ফেলে, কারণ তারা ডিমনিক পাওয়ারের মাধ্যমেই ফ্লাওয়ার স্লেভ হয়েছে, অর্থাৎ তারাই ডিমনেরই দাস ছিল। অন্যদিকে রং এখন জিয়াওকে একা দেখে হাসছিল, কারণ তারা তো খুব সহজেই তাকে মেরে ফেলবে, কিন্তু তখনই সেখানে ঝাও চলে আসে। বাবাও যেহেতু তাকে অর্ধেক হার্ট ফিরিয়ে দিয়েছিল এজন্য সে সুস্থ হয়ে গেছে। ঝাও ভালো করেই জানতো যে জিয়াও তাদের সঙ্গে লড়াই করতে পারবে, এজন্য সে বাবাকে প্রোটেক্ট করতে বলে আর তাদেরকে দেখতে বলে। এটা বলেই সে হিজিকে বাঁচানোর জন্য গুহার ভেতরে চলে যায়। যখন সে ভেতরে যায় তখন হিজি তাকে দেখে অনেক খুশি হয় আর নিজের পরিচয় দিয়ে বলে যে সে এবার নিজের ডিমন বডিও পেয়ে গিয়েছে। ঝাও তখন রেগে তাকে বলে, তুমি এত অলস কেন, এত বছরে তুমি চাইলে তো নিজের বডিও কাল্টিভেশন করে পেয়ে যেতে। তখন হিজি হেসে বলে, তোমার কি মনে হয় আমি তোমাদের মানুষ এবং গডদের মতো সফট হার্টেড? এসব কিছু আমার করার প্রয়োজন নেই, আমি হলাম ডিমন,
আমার পদ্ধতি তোমাদের সবার থেকে আলাদা। এরপরেই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারা দুইজনই মেঘের ওপরে গিয়ে লড়াই করতে শুরু করে। তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই ডিমন তার সঙ্গে পেরে উঠছিল না। ঝাও এখন ওই ডিমনের হার্টের মধ্যে চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলতে যায়, কিন্তু তাকে প্রোটেক্ট করার জন্য জ্যাং তার সামনে চলে আসে আর সে ওখানে মারা যায়। কিছুক্ষণের মধ্যেই ফুল মুন রাত শুরু হয়ে যায়, আর এই চাঁদের আলো পড়া মাত্রই ঝাওয়ের সমস্ত পাওয়ার দুর্বল হয়ে যায়। সেই ডিমন তখন তার উপরে অ্যাটাক করে বসে, আর ঝাও জি এর নাম ধরে ডাকতে শুরু করে। জি যেহেতু তার হার্টের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল, এজন্য সে অন্য একটা জগতে ছিল, যেখানে সে তাদের সবার সঙ্গে অনেক সুখেই দিন কাটাচ্ছিল। তখনই ঝাও তাকে ডাকার জন্য সেই বাঁশি ব্যবহার করে। এতে করে হিজির হার্টের ভেতরে থাকা ঘুমটা ভেঙে যায়। সে দেখতে পায় তাকে এখানে বেঁধে রাখা হয়েছে। তখন তার মনে পড়ে ওই ডিমন বারবার তাকে কি বলেছিল। সে তাকে ওই ফ্লাওয়ার স্লেভদের কাছে থেকে দূরে থাকতে বলেছিল। ঝাও এখন ওই ডিমনের হার্ট নষ্ট করে দেয়, কিন্তু সে হেসে বলে, আমার হার্ট নষ্ট করে কোনো লাভ নেই, সেটা আবারও গ্রো করবে। আর সত্যি সত্যি তার হার্ট কিছুক্ষণের মধ্যেই গ্রো করে। ভেতরে থাকা হিজি অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারে কিছুদিন ধরেই সে যেহেতু তার চোখ দিয়ে সবকিছু দেখতে পাচ্ছিল যে কে কে মারা যাবে, কার ভাগ্যে কি আছে, আর সেই সব ফ্লাওয়ার স্লেভদের চোখও লাল হয়ে যায়। তার অর্থ নিশ্চয়ই ডিমন রুট তার চোখের ভেতরে লুকানো আছে। এটা বুঝতে পেরে সে তার চোখ কেটে ফেলে। সঙ্গে সঙ্গে সেই ডিমন মেয়ে তার দেহ থেকে বেরিয়ে আসে আর ঝাও তাকে আঘাত করে। তখন সেই মেয়েটা হাসতে হাসতে তাকে বলে, যাকে তুমি এখন মারলে সেই হচ্ছে তোমার প্রেমিকা আর তোমার সারা জীবনের সঙ্গী। এটা শুনে ঝাও অবাক হয়ে তাকে বলে, সে এমনটা কেন বলল? তখন সেই মেয়েটা বলে, আমি সবসময় তোমার সঙ্গেই ছিলাম। আমরা দুজন একসঙ্গে জন্মগ্রহণ করেছি, একসাথেই কাল্টিভেশন করে বড় হয়ে উঠেছি। আমাদের দুজনকে সবসময় হিজির কাছে রাখা হতো, সে আমাদের যত্ন করত। কিন্তু একদিন সে তোমার ফুল স্পর্শ করেছিল, যেখানে তার রক্ত লেগে যায়। এটার ফলে যখন তোমার ফুল ফোটে তখন সেখানে কোনো পাপড়ি ছিল না, আর তার পাশে আমার ফুল ফুটলে তুমি কখনোই নিজের বডি পেতে না। তুমি যেন নিজের শরীর না হারাও, সেজন্য আমি নিজের শরীর ত্যাগ করে স্যাক্রিফাইস করেছিলাম, তোমার ফুল ফুটতে দিয়েছিলাম। কিন্তু এর বিনিময়ে আমি নিজের বডি হারিয়ে ফেলেছি এবং একটা ডিমন হার্টে পরিণত হয়েছি। অর্থাৎ তারা দুজনই আসলে ইমর্টাল হিসেবে জন্মগ্রহণ করেছিল, কিন্তু ঝাওয়ের জন্য মেয়েটি নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল। তবে ঝাও বলে, তুমি এতদিনে যত খারাপ কাজ করেছিল সেটার কাছে এটা কিছুই না। এটা বলেই সে তাকে একেবারে মেরে ফেলে। সেই ডিমনকে পুরোপুরি মেরে ফেলার কারণে গ্রামের সকল মানুষেরা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায়। অন্যদিকে হিজিকে দেখতে পাই, সে এখন মারা যাচ্ছিল, কিন্তু ঝাও তো তাকে মরতে দেবে না। তাকে বাঁচানোর জন্য সে নিজের ইমর্টাল হার্ট বের করে, যেটার মাধ্যমেই সে বেসিক্যালি বেঁচে ছিল, আর সে নিজের হার্ট হিজিকে দিয়ে দেয়, যে কারণে ঝাও ওখানেই মারা যায়। হিজি তখন প্রচন্ড কান্না করতে থাকে, আর এই সিনটাই কিন্তু আমরা আগের পার্টে দেখেছিলাম, যেটা হিজি আগেই দেখে ফেলেছিল। সে মারা যাওয়ার পরে হিজি প্রচন্ড কান্না করতে থাকে আর হেভেনলি দাওকে ডাকতে থাকে, তাকে এই সবকিছুর জন্য দায়ী করতে থাকে। হেভেনলি দাও যখন প্রথমবারের মতো তার সামনে আসে তখন সে তাকে দেখে চিনতে পারে, কারণ এটাই ছিল তার মাস্টার। আসলে কয়েকশো বছর আগে তিনিই ছিলেন হিজির মাস্টার। মাস্টার হিজির কাছে সেই গাছের টব রেখে গিয়েছিল 1000 বছরের জন্য। যখন সেই ফুল ফুটবে তখন তার মাস্টার আবারও ফিরে আসবে, কিন্তু হিজির মাধ্যমে সেই ফুল কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। এতে করে ঝাওয়ের সঙ্গে ঝাওয়ের ডিমনিক নেচার হিসেবে সেই মেয়েটির সৃষ্টি হয়েছিল। তাই সেই ডিমন মেয়েটিকে মারতে হলে ঝাওকেই মারতে হতো। এটাই ছিল তার ভাগ্য, আর এই ফরমেশনের মাধ্যমেই সবকিছু পূর্ণ হলো। হিজি প্রচন্ড রেগে গিয়ে বলে, তোমরা কেন মানুষের ভাগ্যকে কন্ট্রোল করো? তুমি হেভেনলি দাও হওয়ার যোগ্য নও। তখন সে হিজিকে একটা বই দেয় আর বলে, তোমার মাঝে যেহেতু ডিমন হার্ট, ইমর্টাল হার্ট এবং মানুষের হার্ট তিনটাই আছে, তাই এখন থেকে এই হেভেনলি দাও তুমি হলে, তোমাকে আমি এটার পজিশন দিয়ে দিলাম। কিন্তু হিজি এটা একসেপ্ট করতে চায় না। তখন হেভেনলি দাও শুধু যাওয়ার আগে একটা কথা বলে যায়, যদি এই পজিশন ভুল কোনো মানুষের হাতে পড়ে তাহলে এই পৃথিবীর নরকে পরিণত হবে, তাই সে যেন এই সবকিছু সামলায়। এটা বলে সে আবারও ঝাওয়ের গাছের একটা বীজ তাকে দিয়ে চলে যায়। সে ওইটাকে অনেক সামলে রাখে, আর বাহিরে এসে দেখতে পায় জিয়াও এবং বাবাওকে। জিয়াও এখন সবাইকে মেরে ফেলেছিল। সে এখন তার মেয়ে বাবাওকে কোলে নিয়ে ওখানে থেকে চলে যায়। এবার অনেক বছর পরের সিন দেখানো হয়। সে এখন তার রাজ্যের রানীর আসনে অধিষ্ঠ হয়েছে। যখন তার রাজ্য অভিষেক করানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই একটা ইভিল স্পিরিট তাকে মারার জন্য আসে। ঠিক সেই সময় ঝাও গাছ থেকে মানুষে পরিণত হয়ে যায়, আর সেই হিজিকে প্রোটেক্ট করে। আর অনেক বছর পর তারা দুইজন আবারও এক হয়ে যায়। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ড্রামার কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।